কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির এই শেষ মুহূর্তে কৃষি বিশ্ববিদ্যালয় ফাইনাল টাস্ক একদম 100% সাজেশন ক্লাস, যেই ক্লাস থেকে 100% ইনশাআল্লাহ কমন চলে আসবে সেই ক্লাস নিয়ে তোমাদের সাথে জয়কলি থেকে তোমাদের মুন্না ভাইয়া যুক্ত আছি। সো সবাইকে ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও এবং ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে বলো যে ভাইয়ার কথা এবং স্ক্রিন সব কিছু তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আজকে কিন্তু আমরা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একদম শেষ মুহূর্তের উচ্চতর গণিতের ফাইনাল সাজেশন ক্লাস করব। অর্থাৎ আজকের ক্লাসে একটু লম্বা সময় ধরে হবে উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। শেষ সময়ে কোন কোন টপিক পড়ে যাব, কোন কোন প্রশ্ন আমরা একটু দেখে যাব, সেই পূর্ণাঙ্গটা আমি আজকের ক্লাসে খুব সুন্দরভাবে দেখাই দিব ইনশাআল্লাহ। আজকের ক্লাস আমি এমনভাবেই ডিজাইন করেছি, এমনভাবে অ্যানালাইসিস করেছি যাতে করে ক্লাস থেকেই সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসে। যদি প্রশ্ন হুবহুব কমন নাও পাও যাতে করে ওই টাইপটা তোমরা কমন পেতে পারো। সো সম্পূর্ণ ক্লাসটা একটু মনোযোগ সহকারে তোমরা উপস্থিত থাকবে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা লাগে ভাইকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো সবাই একটু জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সো সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আজকের ক্লাসে মূলত আমরা উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পুরাটাই কভার করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এই তো মোটামুটি আমরা সবাই চলে আসতেছি। ওকে, ফারজানা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে। সো চলো আমরা বেশি কালক্ষেপণ করব না, আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই, ঠিক আছে। আজকের এই পুরো ক্লাসটায় অর্থাৎ এই পুরো ফাইনাল সাজেশন ক্লাসটা যে আমি নিব পুরোটাই তোমাদেরকে একদম দাগানো স্লাইডটা খুব সুন্দর মতো পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করে দিব। ওকে, সো যারা এই দাগানো স্লাইডের পিডিএফটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাদেরকে পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ক্লাসের মধ্যে কেউ নোট করতে যাবে না, এখন এই শেষ মুহূর্তে ভাইয়া অত সময় পাওয়া যাবে না, ডিরেক্ট আমরা টু দা পয়েন্টে কথা বলবো, পুরো দাগানো স্লাইডটা দিয়ে দিব বাসায় যাতে করে তোমরা পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন করতে পারো। সো দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে, এখন জাস্ট আমার কথা মনোযোগ দিয়ে শুনবা। দাগানো স্লাইডটা পেতে ক্লাসটা নিজ প্রোফাইলে শেয়ার করে পেজে নক করলে তোমাদেরকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, সব কিছু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেবো। সর্বপ্রথম আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো। ক্রমান্বয়ে আমরা শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সব কিছুই দেখবো ইনশাআল্লাহ। সো দেখেন আমাদের প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে যে ভাইয়া এ বি ও সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে আমাদের হচ্ছে 4x5, তারপরে হচ্ছে 5x4 এবং 4x2 হলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর ম্যাট্রিক্সের মাত্রা কত। এই প্রশ্নটা ভাইয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আলটিমেটলি এটা আমাদেরকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। সো দেখেন এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে, যে বিষয় তোমরা ভুল করতে পারো, দেখো এইখানে যে অর্ডারটা দেওয়া আছে এ বি সি, তার মানে এইটা হচ্ছে এ ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের মাত্রা, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের মাত্রা, এটা হচ্ছে ভাইয়া আমাদের কি সি ম্যাট্রিক্সের মাত্রা। সো এইখানে ক্রমটা মাঝে মাঝে স্যারেরা চালাকি করে উলটপালট করে দিতে পারে যে ভাইয়া এ সি বি বা এ বি সি বা আমাদের হচ্ছে এ সি বি, এইরকম উল্টাপাল্টা থাকতে পারে। নর্মালি উল্টাপাল্টা থাকে না, বাট থাকতে পারে। সো এই ক্রমটা খেয়াল রাখবা। কি খেয়াল রাখবা? যে ক্রম যেটা প্রথমে আছে এ প্রথমটা, বি দ্বিতীয়টা, সি তৃতীয়টা। এখন তোমাকে এইটার মাত্রা বের করতে বলছে, অর্থাৎ অর্ডার বা মাত্রা তোমাকে বের করতে বলছে। তার মানে এখন ভাইয়া এখানে একটা কাজ আছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তারপরে প্লাস বি ইন্টু সি অবস্থায়, তাহলে এ ট্রান্সপোজ করে কেমনে? দেখো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা হয় সারি কলামে চলে যাবে, কলামটা সারি চলে যাবে। সো আমাদের এ ম্যাট্রিক্সের মাত্রা কি দেওয়া আছে ভাইয়া? 4x5, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ করি, তাহলে আমাদের 5x4 চলে আসবে, 5x4 চলে আসবে। তাহলে দেখো আমাদের এ ট্রান্সপোজের তাহলে কত পাইলাম আমরা? 5x4 প্লাস অবস্থায় আমরা বির ম্যাট্রিক্সের মাত্রা কত? 5x4, তাহলে দেখো এটাকে যদি আমরা প্লাস করি তাহলে ফলাফল কি পাবো ভাই? প্লাস করলে সারি কলাম সেমই থাকবে, তার মানে 5x4 পাইলাম। তারপরে প্রশ্ন অনুযায়ী ইনটু অবস্থায় কি আছে? সি আছে, তাহলে সি এর ম্যাট্রিক্সের ক্রমটা বা অর্ডারটা কি? 4x2। সো দেখো একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স কিন্তু একদম 100% যে গুণ হবে বিষয়টা এমন না, গুণ হওয়ার একটা শর্ত আছে। গুণ হওয়ার শর্তটা কি? যে ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হইতে হবে। এই দুটো আমাদের এটা যদি সেম না হয় তাহলে গুণন সম্ভব হবে না। সেম হলে শুধুমাত্র গুণন সম্ভব হবে, সেম না হলে কিন্তু গুণন সম্ভব হবে না। তাহলে দেখো আমাদের কিন্তু সেম আছে, প্রথম ম্যাট্রিক্সের আমাদের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান আছে। তাহলে ফলাফল হিসেবে কি পাবো ভাইয়া? ফলাফল হিসেবে কিন্তু আমরা তখন এই যে শেষেরটা এবং প্রথমটা পাই, শেষেরটা এবং প্রথমটা, তার মানে ফলাফল হিসেবে কি পাবো আমরা? 5x2 পেয়ে যাবো, 5x2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট আনসার। তাহলে 5x2 কোথায় আছে দেখো তো দেখি ভাইয়া। এইখানে তোমরা যারা তাড়াহুড়া করবা তারা কিন্তু ভুল করে বসে থাকবা। দেখো 5x2 এবং 2x5 দুইটাই আছে। সো আমাদেরকে একটু দেখে শুনে বুঝে তারপরে ঠান্ডা মাথায় দাগাই দিতে হবে। কি করতে হবে রে? ঠান্ডা মাথায় দাগাই দিতে হবে। তাহলে অ্যান্সার কি দেখি, তোমরা কে কে অ্যান্সার করে ফেলছো অলরেডি? সবাই এই আমার ক্লাসে কিন্তু ক্লাস
ক্লাসে তোমরা অবশ্যই চেষ্টা করবা, ঠিক আছে? যদি ভুল হয় কোনো সমস্যা নেই, আমি একটা কথা বারবারই বলি যে যত পারো আমার ক্লাসে ভুল করো, ভুল করলে তুমি আলটিমেটলি ওই জিনিসটা আমি খুব সুন্দর মতো কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারবো এবং ওই ভুলটা পরীক্ষার হলে আর জীবনেও রিপিট হবে না। সামনেই তোমাদের পরীক্ষা, ঠিক আছে? সো ক্লাসে অবশ্যই অ্যাপ্রোচ করবা, ভুল হোক কোনো সমস্যা নাই। ভুল হলে তো মুন্না ভাইয়া তোমাদের আসি একদম খুব সুন্দর মতো বেসিক থেকে তোমাদের পুরো কনসেপ্টটা দেখাই দিব, ওকে? সো অবশ্যই কমেন্টে উত্তর করার ট্রাই করবা, ওকে? সো আমি যদি দেখি একটু কমেন্টগুলো, দেখি ভাইয়া কি করছেন আপনারা। সো কমেন্ট করবেন অবশ্যই। এই তো মতিয়া সবার আগে অ্যান্সার করছো যে ভাইয়া সি নাম্বার হবে 5x2 5x2, হ্যাঁ শাবাশ, ধন্যবাদ যে আমাদের সি নাম্বারটা কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, ওকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, ওকে? সো চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটায় চলে যাব। আজকে আমরা বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে? সো তোমরা অবশ্যই রেসপন্স করবা, কমেন্ট করবা, আমি কমেন্টগুলো দেখবো কিন্তু কারটা ঠিক হলো কারটা ভুল হলো, ঠিক আছে? আমরা একদম আজকে টু দা পয়েন্টে কথা বলবো, পরীক্ষার একদম শেষ মুহূর্তের দ্বার প্রান্তে চলে আসছি। আজকে আমি চেষ্টা করব যত কম সময়ে তোমাদের ক্লাসটা শেষ করে দেওয়া যায়, তাই না? তাহলে তোমরা একদম ক্লাসটা সুন্দর মতো কম্প্যাক্ট সাজেশন নিয়ে বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করতে হবে। শুধু সাজেশন দেখে গেলেই চলবে? তোমাকে একটু তো প্র্যাকটিস করে গেলে তোমার মধ্যে কনফিডেন্স ডেভেলপ হবে যে না ভাই আমি একবার ক্লাস করছি, প্র্যাকটিস করছি, নিজে প্র্যাকটিস করছি, ইনশাআল্লাহ এখন পরীক্ষায় আসলে আমরা পারবো, ঠিক আছে? সো অবশ্যই কি করতে হবে, নিজে থেকেও প্র্যাকটিস করতে হবে। সো যারা একাই ক্লাস করতেছেন এখনো বন্ধু বান্ধবদের শেয়ার এবং মেনশন করেন নাই, তারা দ্রুত একটু শেয়ার এবং মেনশন করে দেন। আর দেখেন আমি কিন্তু ক্লাসে অনেক কিছু লিখবো, ঠিক আছে? অনেক কিছু নোট করে দিব। সো এই দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ক্লাসের দাগানো স্লাইডটা পেতে ক্লাসটা নিজ প্রোফাইলে শেয়ার করে পেজে ইনবক্স করলে তোমাদেরকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে, ওকে? সো সবাই একটু দাগানো স্লাইডটা কালেক্ট করে নেবেন, কারণ শেষ মুহূর্তে এগুলো বারবার করে রিভিশন দিয়ে যাইতে হবে, ওকে? আচ্ছা, সো নেক্সটে আমরা আসি। নেক্সটে দেখো কি বলা আছে যে ভাইয়া এ একটা ম্যাট্রিক্সের আমাদের হচ্ছে ক্রম বা অর্ডার দেওয়া আছে 3x3, আমাদের বর্গ ম্যাট্রিক্সের হচ্ছে এ মডুলাসের মান দেওয়া আছে 8, আমাদের 2a মড এর মান বের করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন অনেক সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এগুলো আসতেছে। সো এইটা আমরা কিভাবে করব, দেখো এইটা আমরা কিভাবে করব যে ভাইয়া 2a মডুলাস এইটা আমরা মান কিভাবে বের করব, এটার মান আমরা কিভাবে বের করব। সো দেখেন এইটার মান বের করার নিয়ম হচ্ছে বা ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার অর্ডার। এখানে কিন্তু অবশ্যই বর্গ ম্যাট্রিক্স থাকবে সব সময়। বর্গ ম্যাট্রিক্স মানে কি সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে। 2 টু দি পাওয়ার অর্ডার ইনটু আমাদের কি থাকবে ভাই, a মডুলাস এর মান, ঠিক আছে? a মডুলাস এর মান, ওকে? সো দেখো এখন আমরা নিয়মটা শিখে ফেললাম। নিয়মটা শেখার পরে এখন দেখো 2 টু দি পাওয়ার অর্ডার, এখানে কত অর্ডারে দেখো, এখানে আমাদের কথা হচ্ছে 3x3, তার মানে এটার অর্ডার আমরা 3। আমি কি বলছি, অবশ্যই এই ম্যাথে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সারি সংখ্যা কলাম সংখ্যা সমানই থাকবে। তার মানে দেখো সারি সংখ্যাও 3 কলাম সংখ্যাও 3, তার মানে আমাদের শুধুমাত্র একটা নিতে হবে, 3 নিলেই হবে। 3x3 আমাদের 2 টু দি পাওয়ার 3 আর ইনটু অবস্থা এ মডুলাসের মান কত ভাই, এ মডুলাসের মান দেখো 8, প্রশ্নে দেওয়াই আছে 8। তাহলে দেখো 8 আমরা করে দেই, তাহলে দেখো আমাদের 2 কিউব 8 আসবে আর এখানে 8 আর এটা কত ভাইয়া 64 অর্থাৎ 64। সো 64 হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার, অর্থাৎ আমাদের সি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। খুবই মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তোমাদের চলে আসতে পারে। দেখো এইখান থেকে আরেকটা জিনিস তোমাদের চলে আসতে পারে, দেখো তোমাদের এই যে 2a মডুলাস, এখন ফরমেশনটা এরকম করে দিতে পারে যে ভাইয়া 2a ইনভার্স এইখানে ব্র্যাকেট দিয়ে তার উপরে মডুলাস দিতে পারে, এইটা ইকুয়াল টু, দেখো এই ফরমেশনটা এরকম থাকতে পারে, অথবা হোল ইনভার্স অর্থাৎ 2a তার হোল ইনভার্স তার মডুলাস, এটা বের করতে পারে। দেখো সবসময় যে পরীক্ষার প্রশ্ন যেটা আছে সেটাই বারবার রিপিট আসবে তা এভাবে কিন্তু না, তোমার এই প্রশ্নটা একটু ঘুরায় পেঁচায় আসতে পারে। আজকের ক্লাসে আমি একটা প্রশ্ন কিভাবে ঘুরায় পেঁচায় তোমাদেরকে দিতে পারে সেটাও আমি আলোচনা করে দেবো। দেখো এই প্রশ্নটা আমাদের একটু ঘুরিয়ে অর্ডারটা চেঞ্জ করতে পারে, 2a মডুলাস না দিয়ে তোমাকে 2a ইনভার্স ব্র্যাকেট ক্লোজ মডুলাস দিতে পারে, অথবা 2a হোল টু দি পাওয়ার ইনভার্স ব্র্যাকেট ক্লোজ মডুলাস দিতে পারে। তাহলে দেখো আমরা এটার মান কিভাবে বের করবো ভাইয়া, এটার মান কিভাবে বের করবো, এটার হচ্ছে 2 টু দি পাওয়ার অর্ডার, সেম জিনিস থাকবে 2 টু দি পাওয়ার অর্ডার। আর আমরা মনে রাখবো যে এই টাইপের ইনভার্স ম্যাট্রিক্সের মান বের করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভাইয়া সবসময় কিন্তু 2 টু দি পাওয়ার অর্ডার আসবে, ইনটু অবস্থায় পাশেরটার মান। দেখো পাশে কে আছে ভাই, পাশে a ইনভার্স আছে না, অর্থাৎ পাশে a ইনভার্সের মান তোমাকে বসাই দিতে হবে, a ইনভার্সের মান। এখন a ইনভার্স একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কেমনে করে একটু পরেই সেটা আমরা আসতেছি, আমাদের ওই টাইপের প্রশ্ন আছে, ঠিক আছে? সো এখন দেখেন এই জিনিসটাকে কিভাবে আমরা বলতে পারবো, এই জিনিসটা একটু দেখেন, এই জিনিসটাকে আমরা ইনভার্স মানে কি ভাই ভাগ আকারে চলে যায় না, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো 1/2 টু দি পাওয়ার 2a আমাদের হচ্ছে মডুলাস। এখন 2a মডুলাসের মান কিন্তু আমরা এই যে প্রথমেই শিখে ফেলছি। সো সবাই ক্লিয়ার?
এই ফরমেশনের ম্যাথটা দেখো আমাদের এইভাবে না এসে তোমাদের এই দুইটা ফর্মেটাও চলে আসতে পারে। সো অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই কি ভাইয়া এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং তোমাদের সামনের পরীক্ষায় তোমাদের এইখান থেকে চলে আসতে পারে। ওকে, সো সবাই পারছি আমরা? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়া, সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট এ চলে যাব। সবাই একটু বলেন যে ভাইয়া সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। ওকে, ওকে সবাই একটু দ্রুত রেসপন্স করেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করব আমরা? নেক্সটে চলে যাব। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার। ওকে সো চলো নেক্সটে যাব আমরা। নেক্সটে দেখো আমাদের হচ্ছে পরবর্তী প্রশ্নটা কি বলছে যে ভাইয়া p+4 8 2 p-2 হলে ম্যাট্রিক্সে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে p এর মান কত? সো এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা একটু সুন্দর মতো খেয়াল রাখতে হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কিন্তু একটা শর্ত আছে, এই শর্তটা তোমাকে জাস্ট মাথায় রাখতে পারলেই খেলা শেষ। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়। কি হয়? নির্ণায়কের মান শূন্য। নির্ণায়কের মান কি হয় ভাইয়া? শূন্য। এখন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কেমনে করব? এই ম্যাট্রিক্সে যদি আমরা নির্ণায়ক বের করতে চাই তাহলে দেখো আর গুণ করে দিতে হবে, অর্থাৎ p+4 ইনটু অবস্থায় p-2 আর সূত্রের মাইনাস, তারপরে 8 × 8 = 16 = 0। তাহলে দেখো এটাকে আমরা এখন করে দাও, তার মানে p² - 2p + 4p প্লাস মাইনাসে মাইনাস 4 × 8 - 16 = 0। এখন এটাকে সাজাই নিয়ে মিডল টার্ম করলেই হবে। তার মানে p² প্লাস 4 থেকে 2 বাদ দিলে আমাদের 2 থাকতেছে, আর এখানে মাইনাস, তার মানে 24 = 0। এখন তোমাকে জাস্ট এটাকে মিডল টার্ম করলেই ভাইয়া p এর মানটা চলে আসবে। তো সবাই একটু উত্তর করেন দেখি, মিডল টার্ম করে আমাদের উত্তর বলেন। সবাই একটু উত্তর করার ট্রাই করেন যে ভাইয়া মিডল টার্ম করে উত্তরটা একটু বলার ট্রাই করেন যে ভাই আমাদের কি হবে। এই তো অনেকেই বলছো, এই তো অ্যান্সার করে ফেলছো। শাকিল সবার আগে অ্যান্সার করে ফেলছো, সো শাকিলকে ধন্যবাদ। আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া? 6/4। এই তো সাবাস, এ নাম্বার 6/4। হ্যাঁ, মিডল টার্ম করলে আমাদের কি আসবে? 6,-6,4 চলে আসবে। সো আলটিমেটলি এই নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি ভাই? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ভালোমতো একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, এই যে ইনভার্স ম্যাট্রিক্স ভাই যতবার পরীক্ষায় আসছে, তোমার কৃষি বিশ্ববিদ্যালয় বলো, সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ইনভার্স ম্যাট্রিক্স আসে। সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি ইনভার্স ম্যাট্রিক্স আসে। সো ইনভার্স ম্যাট্রিক্স দেখো আমাদের কি বলছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 2 3 4। এখন এটার ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলছে। সো এখন ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করি? দেখো ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে 1 ডিভাইডেড বাই আমাদের এ মডুলাসের মান, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এটা আমরা বসাই দিব। এখন অ্যাডজয়েন্ট অফ এ আমরা কেমনে বের করব ভাই? অ্যাডজয়েন্ট অফ এ কেমনে বের করব, এই জিনিসটা একটু ভালোমতো খেয়াল রাখতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ আমরা কিভাবে বের করব, এটা একটু ভালোমতো আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো আমাদের এই যে এ মডুলাসের মান, এটা তো ডাইরেক্ট মান, এটা কি ভাইয়া? ওই ম্যাট্রিক্সের মান তো আমরা নির্ণায়ক পদ্ধতিতে বের করতে পারবো। এখন এই অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করা হয়, এটাই একটু খেয়াল করার বিষয়। সো দেখেন আমরা একবারই সমাধান করি। সো এ ইনভার্সের মান যদি আমরা একবারই বের করতে চাই, তাহলে 1 ডিভাইডেড বাই এটার মান কত আসতেছে, তাহলে দেখো ভাইয়া 4 × 4 সূত্রের মাইনাস 3 × 6, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ বের করা খুবই সিম্পল। জাস্ট খালি দেখো আমরা এটাকে এই যে জায়গা পরিবর্তন করে দিব, এটার জায়গা পরিবর্তন। তাহলে দেখো এইখানে চলে আসবে 4, এইখানে চলে আসবে 1। মুখ্য কর্ণের জায়গা পরিবর্তন করবে, এটাকে কি বলা হয়? মুখ্য কর্ণ। সো মুখ্য কর্ণ এর জায়গা পরিবর্তন করে দিব। মুখ্য কর্ণের কি করব ভাই? জায়গা পরিবর্তন করে দিব। আর গৌণ কর্ণের জায়গা পরিবর্তন করব না, চিহ্ন পরিবর্তন করে দিব। তাহলে দেখো এইখানে 3 আর এখানে 2 আছে, তার মানে আমরা এখানে -2 এখানে -3 বসাই দিব। তাহলে এখন এটাকে সমাধান করলে অ্যানসার চলে আসবে। আমাদের অ্যানসার চলে আসবে। সো দেখেন এইখানে আমাদের কি আছে ভাই? এখানে চলে আসতেছে ভাই আমাদের এখানে -2 চলে আসবে, আর এখানে আমাদের 4 -2 -3 1। সো এখন আমরা কি এই যে 2 দ্বারা ভাগ করে দাও, সবগুলোকে 2 দ্বারা ভাগ করে দাও। তার মানে আমাদের এখানে কত চলে আসবে? 2 দ্বারা ভাগ করলে আমাদের 2 -2, তার মানে 2 দ্বারা ভাগ করলে আমাদের মাইনাসে মাইনাসে কাটা 1 চলে আসবে। আবার এখানে যদি আমরা আসি তাহলে আমাদের মাইনাসে মাইনাসে কাটা চলে আসবে, 3 ডিভাইডেড বাই 2 চলে আসবে, আর এখানে -1 ডিভাইডেড বাই 2 চলে আসবে। সো দেখো তো কোনটার সাথে মিলতেছে আমাদের অ্যানসারটা।
সবাই একটু দেখে দেখে উত্তর করো, সবাই একটু দেখে দেখে উত্তর করো, সবাই একটু দেখে দেখে উত্তর করো। দেখো -2 1 3 ডিভাইডেড বাই 2 -1/2 কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের ডি নাম্বারটা রাইট আনসার। ইনভার্স ম্যাট্রিক্স খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সো সবাইকে একটু সুন্দরভাবে খেয়াল রাখতে হবে, সবাইকে একটু সুন্দরভাবে কি ভাইয়া খেয়াল রাখতে হবে। সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলো। এই তো ডি নাম্বার, সুমনা, ওকে ধন্যবাদ। এই তো হ্যাঁ, ডি নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিক ভাবে কিন্তু রাইট আনসার, ডি নাম্বারটা কিন্তু আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে যে ভাইয়া আমাদের ল্যামডা এর মান কত হলে আমাদের 3x - 4y + 1 = 0, আবার 4x + ল্যামডা y + 22 = 0 সরলরেখা পরস্পর লম্ব হবে। দেখো সরলরেখার সবথেকে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, পরস্পর কখন লম্ব হয়, কখন পরস্পর সমান্তরাল হয়, এই দুইটা। এখন পরস্পর লম্ব এবং সমান্তরালের দুইটা কনসেপ্ট তোমরা দুইভাবে সমাধান করতে পারবে, একটা হচ্ছে সহগ দিয়ে, একটা হচ্ছে ঢাল দিয়ে। যার যেটা ভালো লাগে সেটা দিয়ে তোমরা করবা। সো ঢাল দিয়ে কি ভাই? ঢাল দিয়ে পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল, অর্থাৎ m1 m2 = -1 হবে। আর যদি সমান্তরাল বলে তোমাকে, যদি ভাইয়া সমান্তরাল বলে, যদি ভাইয়া কি বলে সমান্তরাল বলে, তাহলে সমান্তরালের সময় কি ভাইয়া ঢাল দ্বয় সমান হয়, ঢাল দ্বয় কি হয়? সমান হয়। সমান্তরালের সময় ঢাল দ্বয় সমান, লম্বের সময় ঢাল দ্বয় -1। সো এইটা থেকে আমরা ইজিলি ঢাল বের করে নিতে পারবো। এখন ঢাল বের করার একটা স্পেশাল শর্টকাট ফর্মুলা আছে যে ভাই ax + by + c, এই সরলরেখার আদর্শ সরলরেখার সমীকরণের ঢাল কি ভাই? -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ করলে ঢাল বের হয়ে যায়। তোমরা চাইলে ঢাল দিয়ে করতে পারবা। আদারওয়াইজ তোমরা ঢাল দিয়ে করতে যদি মনে হয় যে ভাই সময় বেশি লাগতেছে, ঢাল দিয়ে কিন্তু একটু টাইম বেশি লাগে। কি লাগে রে? ঢাল দিয়ে করলে একটু টাইমটা বেশি লাগবে। সো আমরা সহগ দিয়ে করব। কি করব? সহগ দিয়ে করব। সো সহগ দিয়ে করারও নিয়ম আছে। সো সহগ দিয়ে করার সময় লম্ব হলে আমরা কি করব? সহগ দিয়ে করার সময় আমরা লম্ব হলে একদম সহজ একটা টেকনিকের মাধ্যমে করতে পারবো। সহগ হলে আমাদের হচ্ছে a1 a2 + b1 b2 = 0। সো এই শর্ত দিয়ে আমরা করে ফেলতে পারবো। আর যদি সমান্তরাল বলে, সমান্তরাল যেমন এই প্রশ্নটা আমাদের পরস্পর লম্ব বলছে, আমি একদম সমান্তরালটাও শিখিয়ে দেই। সমান্তরাল বললে কি হবে? সমান্তরাল হচ্ছে আমাদের a1 ডিভাইডেড বাই a2 = b1 ডিভাইডেড বাই b2। সো এটাকে বিভিন্ন রকম ফরমেশন লেখা যায়, তুমি আর গুণ করে দিয়েও লিখতে পারবা। ওকে, সো দেখো আমাদের এখানে কি বলছে? পরস্পর লম্ব হবে। পরস্পর লম্ব হলে ভাই এই যে আমাদের এই শর্ততে ফেলাইতে হবে, অথবা ঢাল দিয়ে করতে হবে। যার যেটা খুশি সেটা দিয়ে তোমরা করতে পারো। তোমরা যদি ঢাল দিয়ে করতে ইউজ টু হও, এখন আমি কখনোই সাজেস্ট করবো না তোমরা সহগ দিয়ে করো। আর তোমরা যদি সহগ দিয়ে ইউজ টু হয়, আমি কখনোই সাজেস্ট করবো না ঢাল দিয়ে করো। কারণ এই 2 দিন পরেই পরীক্ষা, এখন তুমি নিয়ম চেঞ্জ করে মাথায় রাখাটা খুবই টাফ। এই জন্য দুইটা নিয়ম আছে, দুইটাই শিখাই দিলাম। সো তোমরা আগে থেকে যেটা প্র্যাকটিস করে আসতেছো সেটাই তোমাকে সমাধান করতে হবে। সো আমি যদি আমাদের কি এটা দিয়ে একটু করলে সময় কম লাগে, সো টাইম কম লাগে, সো এইটা দিয়ে আমরা করার ট্রাই করব সহগ দিয়ে। তার মানে a1 a2 a1 এর মান কত ভাইয়া? 3। আর a2 এর মান কত দেখো তো? a2 এর মান হচ্ছে 4। তারপরে প্লাস b1 এর মান কত? b1 এর মান হচ্ছে -4। আমাদের হচ্ছে b2 এর মান কত? b2 এর মান হচ্ছে ল্যামডা ইনটু ল্যামডা। তার মানে একবারে ল্যামডা দিয়ে দেই, তাহলে =0। তার মানে 3 4 12 +- 4 ল্যামডা =0। তার মানে ল্যামডা আমরা এই পাশে পার করে দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে কাটা চলে যাবে। তার মানে 4 ডিভাইডেড বাই 12, তার মানে 3 4 12, তার মানে 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা দাঁড়াও দেখি আমরা কোথাও মিস্টেক করছি কিনা। আমাদের হচ্ছে 4, না ঠিক আছে, আমরা তো উল্টা করে ফেলছি। সো দেখো এইখানে আমাদের কি হবে যে ভাইয়া -4 ল্যামডা = -12, তাহলে মাইনাস মাইনাস কাটা, ল্যামডা = 12 ডিভাইডেড বাই 4, তাহলে 3 4 12, তার মানে 3 হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সো তোমাকে প্রশ্নে ভেবাচিকার মধ্যে ফেলানোর জন্য কিন্তু ভাইয়া পজিটিভ নেগেটিভ দুইটাই দেওয়া থাকবে। সো তোমরা তাড়াহুড়া করতে গিয়ে আবার পজিটিভ উত্তর নেগেটিভ দেখাই দিও না, আমাদের কিন্তু পজিটিভ 3, তার মানে সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। কি বুঝা গেছে সবার? আমাদের কি ভাইয়া তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। এই তো অনেকেই পেরে গেছো। সবার আগে পারছো হচ্ছে শাকিল, তারপরে হচ্ছে রাইহান, তারপরে হচ্ছে সুমনা। ওকে ধন্যবাদ সবাইকে। সো দেখো আমি দুইটাই শিখাইলাম, আমাদের আসছে কি পরস্পর লম্ব। সো আমি কি বলছি, আমার ক্লাস থেকে হুবহুব কমন চলে আসতে পারে, আর যদি হুবহুব কমন নাও আসে তাহলে টাইপ কিন্তু কমন চলে আসবে। সো টাইপ লম্ব আসছে, আমি কিন্তু লম্ব সমান্তরাল দুইটাই শিখাইলাম। সো এই কনসেপ্ট থেকে প্রশ্ন যেভাবেই ঘুরাই পেছায় আসুক না কেন তুমি এখন ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো তো কি বলা আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা 100% গুরুত্বপূর্ণ। কৃষি বিশ্ববিদ্যালয়ের সরলরেখার সব থেকে পছন্দের টপিক হচ্ছে ঢাল। সরলরেখার সব থেকে পছন্দের টপিক কি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য? ঢাল। সো ঢাল থেকে মাস্ট একটা কমন পাবা। সো মাস্ট কৃষি বিশ্ববিদ্যালয়ে 2 দিন পরে পরীক্ষা, তাই না? মাস্ট সরলরেখার ঢাল থেকে একটা কমন আসবে, মাস্ট
ঢাল কনসেপ্ট থেকে একটা কমন আসবে, ঠিক আছে? সো চলো দেখো এখানে কি বলছে যে ভাইয়া 5x + 2y - 8 = 0 রেখার উপর লম্ব রেখার ঢাল কত? এইটা না অনেকেই খেয়াল করো না, এখানে দেখো লম্ব রেখার ঢাল বলা আছে। কি বলা আছে? লম্ব রেখার ঢাল। একটা রেখার সিম্পল ঢাল আর লম্ব রেখার ঢালের মধ্যে পার্থক্য আছে। দেখো আমরা ঢাল নির্ণয়ের কিন্তু স্পেশাল একটা টেকনিক বা শর্টকাট সবাই জানি। সেটা কি ভাইয়া? যে ঢাল m = -x এর সহগ / y এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই কি ভাইয়া? আমাদের y এর সহগ। তাহলে এখানে x এর সহগ কত ভাই? 5। তাহলে সূত্রে একটা -5 ডিভাইডেড বাই আমাদের y এর সহগ কত ভাইয়া? +2। তার মানে -5/2। তার মানে এই যে অনেকেই তোমরা খুশির ঠেলায় প্রথমে a নাম্বারটা দেখেই কনফিডেন্সের সহিত ভুল অ্যানসার করে ফেলবা যে ভাই a নাম্বারটা রাইট অ্যানসার। a নাম্বারটা কখন হইতো? যদি এখানে লম্ব না থাকতো, বলতো যে এই রেখার ঢাল কত, তখন। এটা হচ্ছে সিম্পল ঢাল। এটা কি ভাইয়া? সিম্পল ঢাল। আর লম্ব রেখার ঢাল বললে এটা অনেকেই ভুল করো, এটা ভুল করা যাবে না। লম্ব রেখার ঢাল করলে কি হবে ভাই? এই সিম্পল ঢালটা উল্টাই যাবে। তো নেগেটিভ থাকলে পজিটিভ হবে এবং লব হরে হর লবে চলে আসবে। তাহলে এখানে নেগেটিভ আছে, পজিটিভ হয়ে গেল। তাহলে এটা উল্টাই দাও। তার মানে আমাদের হচ্ছে কি ভাই? তার মানে হচ্ছে 2/5 চলে আসবে। তাহলে পজিটিভ 2/5 কোথায় আছে? দেখো এখানে আবার শুভঙ্করের ফাঁকি নেগেটিভ আছে, নেগেটিভটা হবে না, 2/5 অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। তাহলে লম্ব রেখার ঢাল বের করতে বললে আমরা সিম্পল রেখার ঢাল কি করব? আমাদের হচ্ছে সাইন অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে দিব এবং উল্টাই দিব। যদি লম্ব বলা থাকে উল্টাই দিব। এই ঢালটা থেকে সরলরেখায়, এই ঢাল কনসেপ্ট থেকে ইনশাআল্লাহ তোমরা একটা প্রশ্ন 100% থাকো কমন পাবা। কারণ তুমি বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, প্রত্যেকবার ঢাল থেকে একটা প্রশ্ন আসবেই, প্রত্যেকবার ঢাল থেকে। এখন ঢালের কিন্তু একটাই কনসেপ্ট না, শুধুমাত্র এটাই কনসেপ্ট না, ঢালের মোট 3টা কনসেপ্ট আছে। একটা হচ্ছে একটা নির্দিষ্ট কোণ দেওয়া থাকলে ঢাল নির্ণয় সূত্র আমরা সবাই জানি m = tan θ। আর একটা সূত্র কি জানি যে ভাইয়া দুইটা বিন্দুগামী রেখার ঢাল কি? m = কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। আর একটা হচ্ছে এই যে নির্দিষ্ট একটা রেখার ঢাল, ঠিক আছে? সো এটা ঢাল কনসেপ্টটা আমি কি বলছি, মাস্ট একটা ইনশাআল্লাহ কমন পাবা প্রশ্নের মধ্যে, ধরে রাখো। ঢাল কনসেপ্টটা ভালোমতো দেখে যাবা, ওকে? আচ্ছা, এই তো সবাই বলছো সি নাম্বার, ওকে, ধন্যবাদ। সো সবাই ক্লাসে কিন্তু রেসপন্স করবারে। এই ক্লাস তোমরা শেয়ার করো নাই এখনো, তোমাদেরকে বলে শেয়ার করাইতে হয়, খুবই দুঃখজনক ব্যাপার। দেখো আমি এই যে অনেক শর্টকাট ট্রিক্স একটু গুছানোভাবে সবকিছু করে দিচ্ছি না, নোট কিন্তু পুরো ক্লাস আজকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পুরোটাই শেষ করে দিব। সো এই দাগানো স্লাইডটা পেতে গেলে কিন্তু তোমাকে ক্লাসটা শেয়ার করতে হবে। সো যাদের দাগানো স্লাইডটা লাগবে তারা কিন্তু ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই পুরো ক্লাসের দাগানো স্লাইড পেয়ে যাবা। আর এটা পরীক্ষার আগে 2-3 বার রিভিশন দিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ ম্যাথে ওভারঅল তুমি একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবা, ওকে? সো চলো তাহলে আমরা পরবর্তীতে যাব। পরবর্তী প্রশ্নটা দেখো, এই পরবর্তী প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা অলরেডি এগ্রি ক্লাসটারে আমাদের কত সালে আসছিল? 20-21 সালে আসছিল। সো 100% গুরুত্বপূর্ণ একটা 3 স্টার প্রশ্ন। এটা হুবহু আবারও রিপিট আসতে পারে। দেখো আমাদের কি বলছে? y = 2 এবং 2x - 2y + 3 = 0 রেখার অন্তর্ভুক্ত কোণের মান কত? অর্থাৎ দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সরলরেখার মধ্যে অন্তর্ভুক্ত কোণ কত? তাহলে এইটার যদি আমরা ঢাল বের করতে যাই তাহলে দেখো তো আমাদের কি আসতেছে ভাইয়া? এটা যদি ঢাল বের করি তাহলে দেখো আমাদের হচ্ছে m = কি হয়? -x এর সহগ, তাহলে -2, আবার y এর সহগ কি? -2, কারণ এখানে আগে থেকেই মাইনাস আছে, আর এটা সূত্রে মাইনাস কাটা, এখানে 1 আসতেছে। তাহলে দেখো আমরা ঢাল = tan θ লিখতে পারি না? tan θ = 1, তার মানে θ = কি লিখতে পারি? tan ইনভার্স 1। tan ইনভার্স কি ভাইয়া? 1। এখন আসো tan ইনভার্স 1 কত ডিগ্রির মানটা? 1, 45 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রি, ওকে? 45 ডিগ্রি। এখন দেখো এই রেখাটার যদি আমরা এখন গ্রাফ অঙ্কন করি যে ভাই ঢাল, তাহলে এটা ঢাল কি ভাই? ঢাল অবশ্যই x অক্ষের ধনাত্মক দিকের সাথে হয়, তার মানে এই যে থিটার মানটা বের করলাম, এটাই কিন্তু আমাদের 45 ডিগ্রি। এই রেখাটার ঢাল 45 ডিগ্রি। আচ্ছা, এখন তুমি এই রেখাটার গ্রাফ যদি অঙ্কন করো যে ভাই y = 2, সো এটার গ্রাফটা অঙ্কন করো তো ভাই। y = 2, এটা কি x এর সহ আমাদের x অক্ষ, এটা কি ভাইয়া? আমাদের y অক্ষ। তাহলে y = 2, তার মানে y এর মান বাড়ছে, তার মানে এরকম একটা x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা বা y অক্ষের উপর লম্ব, x অক্ষের সমান্তরাল রেখা বা y অক্ষের উপর লম্ব তোমরা একটা দেখতে পাচ্ছ, তাই না? x অক্ষের সমান্তরাল রেখা বা y অক্ষের উপর লম্ব দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমাদের এই কোণটা এইখানে উৎপন্ন হওয়া যে কথা, এই কোণটা এইখানে উৎপন্ন হওয়া একই কথা। তার মানে আমাদের যা আছে সেটাই উত্তর থাকবে, তার মানে 45 ডিগ্রি, অর্থাৎ বি নাম্বারটা রাইট আনসার। তার মানে কোণ সবসময় কিন্তু ভূমি থেকে উৎপন্ন হয়। সো এটাও ভূমি, এটাও ভূমি, সো একই কথা। বুঝতে পারছেন এখন? কোণ সবসময় কিন্তু ভূমি থেকে উৎপন্ন হয়, তার মানে আমাদের যেটা আসছে সেটাই হচ্ছে উত্তর, অর্থাৎ 45 এর উত্তর। এখন যদি এই প্রশ্নটা এইখানে y = 2 না থেকে আমাদের x = 2 থাকতো, তাহলে গ্রাফটা দেখো কিভাবে চেঞ্জ হয়। এটা কিন্তু অলরেডি পরীক্ষায় প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সো দেখো ভালো মতো একটু খেয়াল করো, দেখো x = যদি 2 থাকে তাহলে এটার গ্রাফটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তার মানে তখন কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? আমাদের কিন্তু ভাইয়া দেখো
আমাদের যে ভূমি থেকে কোণ উৎপন্ন করলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু দুইটা রেখার মধ্যবর্তী কোণ অর্থাৎ এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ এটা পাইছি কত 45, এটা পাইলাম আমরা 90, তখন আমরা কিন্তু 90 মাইনাস 45 করব, তখন কিন্তু বিয়োগ করব। আর যখন দেখবো যে ভাই আমাদের হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, সো সমান্তরাল মানে কি ভূমি ভূমি সেম, সো যেটা থাকবে সেটাই উত্তর, তখন আর মাইনাস করার দরকার নাই। সো এইটাই কিন্তু একটু ঘুরাই পেঁচায়, হয় একবার থাকে x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু যে কোনো একটা কনস্ট্যান্ট মান থাকে, y ইকুয়াল টু কনস্ট্যান্ট মান থাকে। সো দুইটার বেলায় দুই রকম ভাবে একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ভাই একবার মাইনাস করতে হয়, একবার মাইনাস করতে হয় না। সবাই কি ক্লিয়ার বলো তো দেখি? এই প্রশ্নটা না অনেকবার চলে আসছে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষায়। সো তোমরা 100% ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি ভাইয়ারা, তোমরা 100% ক্লিয়ার কিনা বলো তো দেখি? 100% ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা সবাই বুঝতে পারছো কিনা? এই প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু বলেন, সবাই একটু বলেন যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। সবাই দ্রুত 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 একটু বলেন। আমি একটু সময় নিয়ে বুঝাইলাম এই প্রশ্নটা, কারণ এই প্রশ্নটা বারবার ঘুরাই পেঁচায়, একই জিনিস বারবার আসে। সবাই বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না। ক্লাস কতক্ষণ আগে শুরু হয়েছে? ক্লাস বেশিক্ষণ আগে শুরু হয় নাই ভাইয়া, আমরা জাস্ট খালি ম্যাট্রিক্স ও নির্ণায়কের কিছু প্রশ্ন দেখেছি, তারপরে সরলরেখায় চলে আসছি। ওকে আচ্ছা, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখো, পরবর্তীতে সেম কোণ নির্ণয় সূত্র দেখো, এই যে আমি বলছি না এই যে কোণ থেকে ইনশাআল্লাহ মাস্টার একটা প্রশ্ন কমন পাইতে পারে যদি সরলরেখায় থাকে। সো এই কোণ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কোণ থেকে কিন্তু পরীক্ষায় একটা অবশ্যই আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো দেখো y ইকুয়াল টু 2, আমাদের হচ্ছে y ইকুয়াল টু x এবং x 2x প্লাস 1 ইকুয়াল টু 0 রেখা দ্বারা অন্তর্গত কোণ কত? তার মানে দুইটাই সরলরেখার সমীকরণ। সো এই দুইটার মধ্যে আমাদের কোণ বের করতে বলছে। তার মানে দেখো এই যে এইটা কিন্তু এখন দেখো একটু আগের প্রশ্নটায় y ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট মান অর্থাৎ 2 3 4 যে কোনো কিছু থাকতে পারতো, বা x ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট মান থাকতে পারতো, বাট এখানে কিন্তু y ইকুয়াল টু x বা x ইকুয়াল টু y দেওয়া আছে, এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট মান না। এটাই তোমরা অনেকেই ভুল করো। দেখো তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে ভাই x মাইনাস y ইকুয়াল টু 0। তার মানে দেখো এই রেখার ঢাল যদি আমরা বের করি তাহলে মাইনাস x এর x এর সহগ, তার মানে -1 আর y এর সহগ -1, তাহলে মাইনাস মাইনাস কাটা, এখানেও কিন্তু 1 আসতেছে, আর tan কত ডিগ্রি মান 1 45, তার মানে থিটা ইকুয়াল টু 45 আসতেছে। এখন তাহলে এইটার যদি আমরা বের করতে দেখো এটাকে দেখো এই যে কনস্ট্যান্ট মান কিন্তু এটা, তার মানে 2x ইকুয়াল টু -1 বলতে পারবো, x ইকুয়াল টু -1/2। সো দেখো x ইকুয়াল টু কনস্ট্যান্ট মান, এটা পজিটিভ নেগেটিভ এটা ম্যাটার করে না। সো এইখানে ধরো এইখানে না হয় এইখানে হবে, ঠিক আছে, আমাদের নেগেটিভ সাইডের দিকে যাবে, বাট একই জিনিস আমাদের x অক্ষের উপর লম্বই থাকবে। এখন x অক্ষের উপর লম্ব থাকলে আমরা কি জানি যে ভাই আমাদের কোন দুইটা কোণ রেখার মধ্যে কোণ আমাদের উৎপন্ন করতে হবে, তাহলে এই কোণটা উৎপন্ন হবে এখানে, তার মানে অবশ্যই বিয়োগ করে দিতে হবে। তার মানে একটা আমরা এখান থেকে এটাকে পাচ্ছি কি, এটার কোণ কত ডিগ্রি উৎপন্ন হবে যে ভাই 90 ডিগ্রি, তাহলে আমরা কি করব 90 মাইনাস 45। সো উত্তর কিন্তু একই আসতেছে, 45ই থাকতেছে, বাট তোমাকে এখানে মাইনাস কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে এটা বুঝতে হবে। তার মানে এটারও কিন্তু অ্যান্সার 45ই হবে, অর্থাৎ বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। বি নাম্বারটা কি ভাবে ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, বাট এইখানে কিন্তু আমাদেরকে মাইনাস করার পরে 45 আসছে। সো এই মাইনাস কেন করতেছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো খেয়াল রাখবা কোনটার আমাদের এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে নাকি এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে। এক্স অক্ষের উপর লম্ব হলেই শুধুমাত্র মাইনাস করব, এক্স অক্ষের সমান্তরাল হলে কোনো প্যারা নাই, যা আছে সেটাই উত্তর। বুঝা গেছে? এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সো বারবার পরীক্ষায় আসে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে আচ্ছা, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি বলছে, পোলার কার্তেশীয় থেকে। পোলার কার্তেশীয় ভাই খুবই সহজ একটা কনসেপ্ট, বাট এখনকার প্রশ্ন স্ট্যান্ডার্ড তুমি যদি একটু ফলো করো তাহলে দেখবে যে পোলার কার্তেশীয় থেকে বারবার একদম সিম্পল প্রশ্ন না আসে, একটু তোমাকে ফরমেশন সাজাই নিতে হবে, এই টাইপের প্রশ্ন আসে। যেমন এইটা একটা প্রশ্ন, তোমাকে একটু ফরমেশন সাজাই নিতে হবে। দেখো এটা অলরেডি বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। সো দেখো তো এই প্রশ্নটা কি বলা আছে যে ভাইয়া r ইকুয়াল টু 4a কোসেক থিটা কট থিটা এর পোলার সমীকরণ পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করো। এখন পোলার কেমনে বুঝলাম, কারণ আর আর থিটা এটাই হচ্ছে পোলার সমীকরণের প্রকাশের আমাদের ভুজকোটির অংশ, আর কার্তেশীয় মানে কি পুরো সমীকরণটাকে তোমাকে এখন এক্স ওয়াই তে কনভার্ট করে ফেলতে হবে। এখন কার্তেশীয়র আমরা সূত্র কি জানি ভাই, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু কি জানি আমরা আর সাইন থিটা, y ইকুয়াল টু কি জানি আর সাইন থিটা। আর পোলারের ক্ষেত্রে r ইকুয়াল টু কি জানি √x² প্লাস y স্কয়ার, আর থিটার ক্ষেত্রে চারটা সূত্র চতুর্ভাগ অনুযায়ী
হয়ে থাকে। সো বেসিক সূত্র হচ্ছে tan ইনভার্স mod y বাই x, তাই না? সো এটা আমরা একদম বেসিক সূত্র বা বেসিক ফরমেশন, এটা আমরা সবাই জানি। আমরা কি ভাইয়া এটা সবাই জানি। এখন কথা হচ্ছে যে ভাই এখানে কোনো ডিরেক্ট সূত্র পড়বে না, এখানে তোমাকে ফরমেশন সাজাই নিতে হবে। এখানে কি করতে হবে রে, তোমাকে ফরমেশন সাজাই নিতে হবে। তাহলে দেখো আমরা একটু ফরমেশন সাজাই। দেখো কোসেক থিটার কোনো সূত্র জানি না, কট থিটার কোনো সূত্র জানি না, তার মানে এটাকে ভাঙাই নাও। তাহলে r ইকুয়াল টু 4a, কোসেক থিটাকে আমরা কি লিখতে পারবো, কোসেক থিটাকে আমরা কি লিখতে পারবো ভাই, কোসেক থিটা থেকে আমরা ইজিলি 1 ডিভাইডেড বাই সাইনের বিপরীত, তার মানে 1 ডিভাইডেড বাই সাইন থিটা লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আর কট থিটাকে আমরা ভাঙাই লেখো, কট থিটাকে আমরা কি লিখতে পারবো যে ভাই আমাদের cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আর tan থিটা মানে কি সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। সো উল্টা ফরমেশন। সো দেখো এখন এইখান থেকে এইখানেও সাইন থিটা, এখানেও সাইন থিটা, তাহলে দুইটা সাইন থিটা ডিভাইডেড বাই আকার আছে, গুণ হলে সাইন স্কয়ার থিটা। এখন এই গুণটাকে যদি ভাগ করে দেই তার মানে আমরা আর সাইন স্কয়ার থিটা একবারেই বলতে পারতেছি। আর এখানে কি অবশিষ্ট থাকতেছে 4a cos থিটা। এখন দেখো যে ভাই আমরা এইখানে আর সাইন থিটা বা আর cos থিটার, আর সাইন থিটার কিন্তু সূত্র জানি y। তাহলে দেখো এইখানে আমাদের উপর স্কয়ার আছে ভাই, তাহলে এখানে তো স্কয়ার নাই, তাহলে আমরা কি করব, একটা উভয় পাশে আর দ্বারা গুণ করে দাও, তাহলে এখানেও স্কয়ার হয়ে যাবে। তাহলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর এইখানে কি আসবে 4a r cos থিটা চলে আসতেছে। তাহলে দেখো এইখানে আমরা কি আর cos থিটা কি জানি y, তার মানে y তার উপরে হোল স্কয়ার বলতে পারবো। আর এখানে কি বলতে পারবো যে ভাইয়া 4a, আর এখানে আর cos থিটা মানেই হচ্ছে x, তার মানে y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax, তার মানে ফ্যান্টাস্টিক ভাবে a নাম্বারটাই কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে আমাদের রাইট আনসার। সো এখনকার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তুমি যদি একটু খেয়াল করো ভাই, তাহলে দেখবা যে এই টাইপ থেকে একটু মনে করো ফরমেশন সাজিয়ে গুছিয়ে এনে তারপরে উত্তর এই টাইপগুলো থেকে বেশি আসতেছে, ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই এটা কম আসতেছে। ওকে, সো এখনকার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী এইটা কি, এইটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য করতে পারো, ঠিক আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য করতে পারো। ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন একদম আহামরি সহজ হয় না, সো মোটামুটি ভার্সিটি স্ট্যান্ডার্ডই থাকে। সো ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ক্লাস করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, 9 এর এ, এই তো শাকিল সবার আগে কমেন্ট করছো। সো হ্যাঁ 9 এ, ধন্যবাদ তোমাকে। 9 এ নাম্বারটাই হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব ভাইয়া, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, সো পরবর্তী প্রশ্নটা দেখো কি বলা আছে যে ভাইয়া আমাদের 3x + 4y - 12 রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। দেখো এটা ছেদক আকৃতির সমীকরণ থেকে আসছে। কি থেকে আসছে ভাই? ছেদক আকৃতির সমীকরণ, ছেদক আকৃতির সমীকরণ, ছেদক আকৃতির কি ভাইয়া সমীকরণ থেকে চলে আসছে, ছেদক আকৃতির সমীকরণ। সো ছেদক আকৃতির সমীকরণ আদর্শ রেখার সমীকরণ কি যে ভাই x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের ছেদক আকৃতির আদর্শ সমীকরণ। সো এটা আলটিমেটলি যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে বিষয়টা এমন হয়, এটা হচ্ছে a0 পয়েন্ট আর এটা হচ্ছে 0b পয়েন্ট। সো এখানে দেখো আমরা যদি করি তাহলে যে এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়। সো এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই তোমাকে বের করতে বলছে। সো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা সবাই জানি যে ভাই হাফ ইন্টু ab, ঠিক আছে, হাফ ইন্টু ab। এখন দেখো এইখানে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা কি দেখো, আমাদের যদি কখনো তোমরা দেখো যে ভাই ধরো ax প্লাস by ইকুয়াল টু যদি c হয়, তাহলে দেখো এইখানে যদি ab ইকুয়াল টু যদি c হয়, a আর b গুণ করলে যদি এই কনস্ট্যান্ট মানটা পাওয়া যায় তাহলে ক্ষেত্রফলটা হবে শুধুমাত্র আমাদের c ডিভাইডেড বাই 2। শর্টকাট দেখো তখন কি হবে, ক্ষেত্রফল শর্টকাট, ক্ষেত্রফল এই ডেল দ্বারা শর্ট বুঝাইলাম ক্ষেত্রফল, তখন হবে c ডিভাইডেড বাই 2। তখন কি হবে ভাই? c ডিভাইডেড বাই 2, ঠিক আছে, তখন হবে আমাদের c ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা তাহলে দেখো এইখানে দেখো এই যে 3 আর 4, 3 4 12, তাহলে এইটাকে -12 কে পাশে পার করে দিলে +12, তাহলে দেখো এই যে 12 আসতেছে, তার মানে ab গুণ করলে c আসতেছে। তাহলে এটা ডাইরেক্ট ক্ষেত্রফল নির্ণয়ের শর্টকাট কি ভাই? c ডিভাইডেড বাই 2, তার মানে 12 ডিভাইডেড বাই 2, তার মানে 6 2 12, 6 অ্যানসার আসতেছে আমাদের। সো 6 বর্গ একক কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যানসার। ওকে, সবাই বুঝতে পারছো রে? সবাই বুঝতে পারছো? এই তো সবার আগে কি কমেন্ট করছো? সবার আগে কমেন্ট করছো হচ্ছে তন্ময় মণ্ডল, শাকিল, তারপরে হচ্ছে আরো একটা মণ্ডল পাইছি দীপায়ন, এই তো হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে। ওকে ওকে, ক্লিয়ার এটা? সো দেখো আমরা কিন্তু ক্ষেত্রফলের একটা শর্টকাট শিখলাম, আর এই শর্টকাটটা এগ্রির জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এগ্রিতে অনেকবার আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিলেট ইউনিভার্সিটিতে অনেকবার আসছে, সিলেট কৃষিতে। ওকে, সো সবার 100% ক্লিয়ার হওয়ার কথা। সো চলো এখন যদি আমরা পরবর্তীতে যাই, এই তো লিপি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। নেক্সটে আসো, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাইয়া আমাদের 5x + 4y - 6 = 0 এবং 10x + ky +
9 ইকুয়াল টু 0 রেখা দুটির কোন মানের জন্য পরস্পর সমান্তরাল হবে। ভাই একটু আগেই দুইটা রেখা কখন পরস্পর সমান্তরাল হয় কখন লম্ব হয় এটা আমি শিখাইছিলাম। তাহলে সমান্তরালের বেলায় কি বলছিলাম যে ভাই a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2। ঠিক আছে, আমরা সহগ দিয়েও করতে পারবো আবার ঢাল দিয়েও করতে পারবো। ঢাল দিয়ে যদি তুমি করতে চাও তাহলে ঢাল দেওয়া সমান, অর্থাৎ m1 ইকুয়াল টু m2। ঢাল দিয়ে করতে ভাই সময় বেশি লাগে, এই জন্য আমরা ঢাল দিয়ে করবো না, সহগ দিয়ে করবো। তাহলে a1 এর মান কত ভাই 5, a2 এর মান কত 10 ইকুয়াল টু b1 এর মান কত 4, আমাদের b2 এর মান কত ভাই k। তাহলে দেখো এখানে 1 এখানে 2, তাহলে আমাদের k ইকুয়াল টু 4 × 4 4 × 8, তার মানে k ইকুয়াল টু 8, অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সো পরস্পর সমান্তরাল এবং পরস্পর লম্ব 100% গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা তোমাকে ভালো মতো খেয়াল রাখতে হবে। এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে কি ভাইয়া বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, এই তো 11 ডি, এই তো তন্ময় পেরে গেছো, দীপায়ন পেরে গেছো, তারপরে হচ্ছে সুমনা পেরে গেছো। ওকে জোস, ধন্যবাদ। ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে যদি আমরা আসি, দেখো ক্রোমোজোর খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সো ক্রোমোজোর, সো দেখো প্রশ্নটা কি বলছে যে ভাইয়া x + y, 1 এবং 3, x - y ক্রোমোজোর দুটি সমান হলে আমাদের x আর y মান কত। ক্রোমোজোর তুমি যদি দেখো এখানে তোমাকে বলে দিয়েছে ক্রোমোজোর দুটো সমান, তখন এই ক্রোমোজোর থাকলে তোমাকে যদি সমান বলে দেয় তাহলে তোমাকে বুঝতে হবে যে ভাইয়া আমরা লিখতে পারবো ভুজ ইকুয়াল টু ভুজ, ভুজ ইকুয়াল টু ভুজ, কোটি ইকুয়াল টু কোটি, কোটি ইকুয়াল টু কোটি, ভুজ ইকুয়াল টু ভুজ, কোটি ইকুয়াল টু কোটি। তাহলে দেখো তো এখানে আমাদের এই যে ভুজকে প্রথমটা ভুজ পরেরটা তো কোটি থাকে, প্রথমটা ভুজ পরেরটা কোটি, তার মানে আমরা x + y ইকুয়াল টু 3 বলতে পারবো, আবার কোটি তার মানে x - y ইকুয়াল টু 1 বলতে পারবো, তাই না? সো এখন দেখো এটাকে দুইটাকে প্লাস করে দাও, y কাটা 2x ইকুয়াল টু কত আসবে 4, তার মানে x ইকুয়াল টু 2 চলে আসতেছে। ঠিক আছে, সো দেখো এখন তোমরা সরলরেখা একটা মহা শর্টকাট শিখাই দেয়। তুমি যদি কখনো দেখো অপশনে স্থানাঙ্ক অবস্থায় উত্তর আছে, অর্থাৎ ভুজ কোটি দুইটাই আছে, দেখো এখানে কিন্তু স্থানাঙ্ক অবস্থায় সবগুলাই উত্তর, ভুজ কোটি ভুজ কোটি ভুজ কোটি। তোমার দেখো ভুজের মান বের হইছে না, ভুজের মান বের হওয়ার পরেই তুমি অপশন টেস্ট করবা, কোটির মান না বের করেই ভুজের মান বের হওয়ার সাথে সাথে তুমি কি করবা অপশন টেস্ট করে ফেলবা, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম টাইমে তোমার উত্তর বনে যাবে। সো দেখো এখানে 2 আছে x এর মান, তার মানে 1 হবে না, এখানে 0 হবে না, 1 হবে না, এই যে 2 একটা অপশনেই আছে। দেখো আমি কোটির মান কিন্তু এখনো বের করি নাই, এই যে x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলেই y এর মান চলে আসবে, বাট আমাদের বের করার দরকার নেই, বের করতে ভাই 5 সেকেন্ড সময় তোমার নষ্ট হবে, তাই না? এই মানটা যদি বসাই দিয়ে এখানে y এর মান বের করতে যাও অন্তত 5 সেকেন্ড লাগবে। সো 5 সেকেন্ড করার দরকার নেই, তুমি আগে কি করবা, তুমি ভুজের মান স্থানাঙ্ক অবস্থায় অপশন যদি থাকে তাহলে ভুজের মান বের হওয়ার সাথে সাথে অপশন চেক করবা, দেখবে যে 90% ক্ষেত্রে তোমার একটা অপশনের সঙ্গেই মিল থাকবে আর ওইটাই आंसर, তাহলে তোমার 5 সেকেন্ড বেঁচে যাবে। দেখো পরীক্ষার হলে কিন্তু ভাইয়া তোমার 5 সেকেন্ড 10 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্টের জন্য সবথেকে বেশি প্যারা খাবা এই উচ্চতর গণিতে, অন্যান্য গুলোতে টাইম ম্যানেজমেন্ট করা যায়, বাট উচ্চতর গণিতে সবগুলো ম্যাথ, এখানে কোনো থিওরি নাই, এখানে একটু বেশি সময় লাগে। সো এখানে তোমাকে স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে, বুঝা গেছে? তুমি যদি স্মার্টলি ডিল না করতে পারো তাহলে তুমি সময় মতো কিছুই শেষ করতে পারবা না। এই তো 12 বি 12 বি আর জোস, সবাই পারে গেছো, ধন্যবাদ সবাইকে। সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব ভাইয়া, তাহলে কি করব নেক্সটে চলে যাব। দেখো নেক্সট প্রশ্নে কি বলছে যে মূল বিন্দু হতে আমাদের 3x + 4y = 10 রেখাটির লম্ব দূরত্ব কত। রেখাটির কি ভাইয়া লম্ব দূরত্ব, রেখাটির লম্ব দূরত্ব। সো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। লম্ব দূরত্ব তিনটা কনসেপ্ট আছে, যে ভাই একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, আর পরস্পর দুইটা সমান্তরাল হলে লম্ব দূরত্ব, তিনটা কনসেপ্টই দেখে যাবা। বিশেষ করে আমাদের মূল বিন্দুটাই বেশি আসে। মূল বিন্দু থেকে আমাদের সূত্র কি c √a² + b² আমাদের এটা আসবে, যেটা আসবে সেটাই। আর অবশ্যই লম্ব দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, মডুলাস হবে। সো এখানে দেখো তো সির মান কত 10, তার মানে 10 বসাই দাও ডিভাইডেড বাই আমাদের এখানে -10, যদি আমরা এই পাশে পার করে আনি তাহলে আমাদের মাইনাস থাকবে, প্যারা নাই ভাই, এখানে মডুলাস আছে, মাইনাস প্লাস নিয়ে তোমার ঝামেলা নাই, মাইনাস থাকলেও পজিটিভ হয়ে যাবে। আর এখানে কত 3² + 4², তাহলে আমাদের কত আসতেছে 10, আর এখানে 3 4 5, তার মানে 5 × 5 = 10, তার মানে 2 আমাদের এ নাম্বারটা রাইট आंसर। ঠিক আছে, লম্ব দূরত্ব খুবই 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 গুরুত্বপূর্ণ ভাইয়া, 100% ইম্পর্টেন্ট একটা টপিক লম্ব দূরত্ব, 3 স্টার টপিক, এটা ভালো মতো দেখে যাবা। তিনটা কনসেপ্ট আছে, কয়টা কনসেপ্ট? তিনটা কনসেপ্ট। আমি কিন্তু মুখে মুখেই তোমাদেরকে বলে দিলাম যে তিনটা কনসেপ্ট, এই তিনটা কনসেপ্ট একটু রিভিশন দিয়ে যাবা। ওকে, লম্ব দূরত্ব কনসেপ্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সো চলেন আমরা নেক্সটে যাব। এই তো তোমরা অনেকেই পেরে গেছো, আর জোস এ নাম্বার, ধন্যবাদ সবাইকে। সো নেক্সটে আসো, নেক্সটে দেখো এই প্রশ্নটা যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে এখান থেকে চলে আসতে পারে। দেখো প্রশ্ন অনেক সহজ, বাট অনেকেই তোমরা এই জিনিসটা মাঝে মাঝে মনে থাকে না। দেখো কি বলছে যে ভাইয়া 3y - 4√3x = 12, x cos alpha - y sin alpha = p একই সরলরেখার নির্দেশ করলে। দেখো আমরা এতক্ষণ কি শিখছি, লম্ব শিখছি, পরস্পর লম্ব কখন হবে, পরস্পর সমান্তরাল কখন হবে, পরস্পর আমরা দুইটার রেখা কখন একই সরলরেখা প্রকাশ করবে এটা এখনো শিখি নাই। একই সরলরেখাটাও গুরুত্বপূর্ণ, একই সরলরেখার গুরুত্বপূর্ণ এইটা আমরা কিভাবে করব। দেখো ভাই একই সরলরেখার নির্দেশ করলে আমাদের সহগ দ্বয়ের অনুপাত সমান,
সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান, সহগ দ্বয়ের অনুপাত সমান, এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা এই যে এখানে এক্স এর সহগ কত ভাই, এখানে এক্স এর সহগ কত, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে আমরা কি লিখতে পারবো যে এক্স এর সহগ এখানে কত cos আলফা ডিভাইডেড বাই আমাদের কি লিখতে পারবো, এখানে এক্স এর সহগ মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু এখানে ওয়াই এর সহগ কত আছে ভাই, ওয়াই এর সহগ কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই এখানে ওয়াই এর সহগ কত শুধুমাত্র 3, তাহলে শুধুমাত্র 3 ইকুয়াল টু দেখো এখানে কত আছে ভাই 12, এখানে আছে পি। সো তুমি এখান থেকে ভাই কিসের মান বের করতে বলছে, আলফার মান বের করতে বলছে, আলফা। সো এখান থেকে খুব ইজিলি আলফার মান বের করে ফেলতে পারবা। সবাই একটু উত্তর করো দেখি আলফার মানটা কিভাবে বের করা যায়। এখান থেকে জাস্ট আর গুণ করে দাও, এখান থেকে জাস্ট আর গুণ করে দাও। দেখো আমরা যদি এই দুইটার সঙ্গেই তুলনা করি, যেহেতু দুইটাই সমান তুমি চাইলে এটার সাথে এটার সঙ্গে তুলনা, বাট আমাদের তো পি নাই, পি বের করতে পারে না, তাহলে এটাকে আমরা নিবার দরকার নাই। সো পির কাহিনী নাই, আমরা এই দুইটাকে নিয়ে সমাধান করি। তাহলে মাইনাস মাইনাস আগে কেটে দাও, তাহলে এটা আর গুণ করো, তাহলে আমাদের কত আসতেছে ভাই, আমরা হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা। সো এইটা এই যে এটাকে পার করে দিলাম এখানে, তাহলে এটা এই পাশে চলে আসবে, তার মানে 3 ডিভাইডেড বাই রুট ওভার 3। তাহলে আমরা একটা আর 3 কে দুইটা রুট ওভার 3 লিখতে পারি, তাহলে এটাকে কাটাকাটি করলে উপরে জাস্ট রুট ওভার 3 থাকবে, আর সাইন ডিভাইডেড বাই কস মানে ট্যান থিটা, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু রুট ওভার 3 থাকতেছে। এখন আমাদের আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 3। এখন ট্যান কত ডিগ্রির মান, রুট ওভার 3 ভাই 60 ডিগ্রির মান, তার মানে আমাদের বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই কি ক্লিয়ারলি বুঝলাম রে, সবাই কি ক্লিয়ারলি বুঝলাম, সবাই কি ক্লিয়ারলি বুঝলাম? এটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা 60 ডিগ্রি, অ্যান্সার হবে বি নাম্বারটা 60 ডিগ্রি। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা বলেন তো দেখি, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু বলেন। এই তো 14 বি, হ্যাঁ শাকিল ধন্যবাদ সবাইকে, এই তো কমেন্ট করতেছো বি নাম্বার বি নাম্বার বি নাম্বার। হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখবা। সো দেখো একটা রেখা কখন পরস্পর লম্ব হবে, একটা রেখা কখন পরস্পর সমান্তরাল হবে, সরি দুইটা রেখা কখন পরস্পর লম্ব, কখন সমান্তরাল, কখন একই রেখা নির্দেশ করবে, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। পরীক্ষায় তিনটা কখনোই আসবে না, যে কোনো একটা আসবে। এই তিনটা কনসেপ্ট থেকে যে কোনো একটা ইনশাল্লাহ চলে আসতে পারে পরীক্ষায়। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। নেক্সটে আসো, নেক্সটে দেখো তো কি বলছে ভাই, যে বৃত্ত অধ্যায়ে চলে আসলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস সি ইকুয়াল টু 0, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? ভাই এই যে স্পর্শ, তোমার রিসেন্ট সালে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথে আসছে, এই কনসেপ্টটা খুবই হাইপের। রিসেন্ট সালে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ইভেন জাহাঙ্গীরনগরেও আসছে, জেইউতেও আসছে। তোমরা তো সবাই এগুলাতে পরীক্ষা দিছো তাই না, তোমরা তো জানোই। এইখান থেকে কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন আসছে যে ভাই স্পর্শ স্পর্শ স্পর্শ। সো দেখেন আমরা স্পর্শ কনসেপ্টের অনেকেই সূত্র মুখস্থ থাকে না। দেখো এখানে কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করলে দেখেন এটা একটা বৃত্তের কেন্দ্র কি মাইনাস জি আর মাইনাস এফ থাকে তাই না। সো এখানে ব্যাসার্ধটা কি হবে বলো তো দেখি, আমাদের আরটা কি আসতেছে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের ব্যাসার্ধটা কি উপরের দিকে কে আসে, উপরের দিকে কোটি আসে, তার মানে আমাদের মডুলাস অফ এফ। আর তোমাকে সি এর মান বের করতে বলছে, তার মানে সি ইকুয়াল টু কি হবে, দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে এফ আর সি ইকুয়াল টু হবে জি স্কোয়ার। সো এটাকে আমি কিভাবে মনে রাখি জানো, যে দেখো স্পর্শ করার সময় যে ব্যাসার্ধ আমরা নর্মালি কি জানি যে ভাই 2gx 2fy, তার মানে এক্স এর সাথে কার সম্পর্ক, জি এর সম্পর্ক তাই না। সো দেখো আমাদের এই ব্যাসার্ধ সময় বিপরীত, দেখো জি নাই এফ, ব্যাসার্ধ হচ্ছে বিপরীত, এভাবে মনে রাখবা ব্যাসার্ধ বিপরীত। এক্স অক্ষ বললে আমাদের জি 2gx আসে, বাট এখানে আমাদের কি জি হবে না এফ হবে। আর আমাদের যে কনস্ট্যান্ট মানের ক্ষেত্রে সেম, কনস্ট্যান্ট অর্থাৎ সি এর ক্ষেত্রে, অর্থাৎ যে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের কি সেম। এইভাবে তোমরা চাইলে শর্টকাটে মনে রাখতে পারো। এখানে দেখো কনস্ট্যান্ট মানটাই বের করতে বলছে সি এর মান, তাহলে সি ইকুয়াল টু জি স্কোয়ার। তাহলে এখানে জি এর মানটা তোমাকে আগে বের করতে হবে, তার মানে কেন্দ্রটা আগে বের করতে হবে। তাহলে ভাই কেন্দ্র বের করার একদম মহা শর্টকাট আছে, সেটা কি যে এক্স এর সহগ ডিভাইড বাই -2, ওয়াই সহগ ডিভাইড বাই -2। তাহলে এক্স এর সহগ কি ভাই 2 ডিভাইড বাই -2, আর এখানে ওয়াই এর সহগ কত ভাই 4 ডিভাইড বাই -2। তাহলে এখানে কত আসতেছে ভাই দেখো তো, যে -1 আর এখানে -2 চলে আসতেছে কেন্দ্র। সো পুরো কেন্দ্র বের করার দরকার নাই, মূলত এই যে আমাদের এই অংশটুকু বের করলেই হবে, এই অংশটা না বের করলেও চলবে, কারণ এটারই মান হচ্ছে জি এর মান, ঠিক আছে মাইনাস জি। সো মাইনাস প্লাস নিয়ে তোমাকে টেনশন করার দরকার নাই, কারণ এখানে জি স্কোয়ার আছে। সো মাইনাস থাকলেও অটোমেটিক প্লাস হয়ে যাবে। তার মানে দেখো এখানে কত -1 এর উপর যদি আমরা স্কোয়ার করে দিই বা 1 এর উপর স্কোয়ার করে দিই, ঘুরে উল্টে 1ই আসবে। তার মানে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের রাইট আনসার হচ্ছে 1। সো এখানে দেখো শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য তোমাকে -1 অপশনের মধ্যে থাকবে। সো কখনোই -1 দেখানো যাবে না। আমাদের অ্যানসার কিন্তু কি ভাইয়া, অ্যানসার কিন্তু আমাদের +1, অ্যানসার কিন্তু আমাদের +1। সবার ক্লিয়ার? তোমরা অনেকেই কি করো জানো, তাড়াহুড়া করতে গিয়ে ভাই ভুল অ্যানসার দেখাই ফেলো, তাড়াহুড়া করতে গিয়ে ভুল অ্যানসার দেখাই ফেলো, যে ভাই +1 হবে -1 দেখাই ফেলো, বা -1 হবে +1 দেখাই ফেলো। মাথা ঠান্ডা রেখে পরীক্ষার
তোমাকে দাগাতে হবে। তুমি যদি এই যে হওয়া জিনিস ভুল করো ভাই, তুমি একটা জিনিস পারছো যদি ভুল করো তাহলে 1 মার্ক, 1 মার্কের ভিতরে আবার 4টা ভাগ আছে 0.25 করে। সো 1 মার্ক যদি তুমি কম পাও তাহলে তোমার দেখবে যে সিরিয়াল 500 পিস হয়ে গেছে বা 300 পিস হয়ে গেছে বা 200 পিস হয়ে গেছে, ঠিক আছে? পরীক্ষার হলে 1 মার্ক। অনেকে আমরা কি মনে করো আমাদের হচ্ছে স্কুল সেকশন, কলেজ সেকশন, এগুলোতে 1 মার্কের গুরুত্ব না থাকলেও আমাদের হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 1 মার্কের গুরুত্ব কিন্তু অনেক। 1 মার্ক কেন ভাই, 0.25 এর জন্য অনেকেই চান্স পায় না। ওকে, সো একটু কেয়ারফুল থাকতে হবে। নেক্সটে আসো, দেখো নেক্সটে কি বলছে যে ভাই আমাদের এই যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এখন এই যে কেন্দ্র দেখেই আরে মুন্না ভাই এত শর্টকাট শিখেছিল x এর সহগ ডিভাইড বাই -2 y সহগ ডিভাইড বাই -2, তাহলে করে ফেলো x এর সহগ ডিভাইড বাই -2 y এর সহগ ডিভাইডেড বাই -2। তার মানে আমাদের কত আসতেছে মাইনাস মাইনাস কাটা 3 দুগুণ 6, তার মানে 3,3। এইটা তোমরা অনেকেই করবা, বাট এটা হবে না। সো এখানে একটা শর্ত আছে, কেন্দ্রের শর্ত আছে। শর্তটা কি ভাই, বৃত্তের যাই কিছু বের করতে বলুক না কেন, তোমার কেন্দ্র বলুক বা ব্যাসার্ধ বলুক, যাই বের করতে বলুক না কেন, শর্ত হচ্ছে তোমাকে x স্কোয়ার ও y স্কোয়ার এর সহগ 1 আনতে হবে। x স্কোয়ার ও y স্কোয়ার এর সহগ, x স্কোয়ার ও y স্কোয়ার এর সহগ কি আনতে হবে, 1 আনতে হবে, 1 বানাতে হবে বা 1 আনতে হবে। সো দেখো তো আমাদের প্রশ্নে দেখো তো x স্কোয়ার ও y স্কোয়ার সহগ 1 আছে না, 3 আছে। সো তাহলে হবে না, তাহলে প্রথমে আগে তোমাকে 1 আনতে হবে। 1 আনতে কি সবগুলোকে 3 দ্বারা ভাগ করে দাও, তার মানে আসতেছে কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করলে 2x মাইনাস 2y প্লাস 4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। এখন তুমি কেন্দ্র আনো, x এর সহগ ডিভাইড বাই -2, তাহলে -2 ডিভাইড বাই -2 কমা -2 ডিভাইড বাই -2, তাহলে কত আসতেছে 1,1 1,1। এটাই হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে 1,1 কোথায় আছে ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা। সো অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে এটা ভুল করো, কেন্দ্রের স্থানাঙ্ক মানেই তোমরা x এর সহগ ডিভাইড বাই -2 y সহগ ডিভাইড বাই -2 এটা করে ফেলো। কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে যে ভাই আমাদের x স্কয়ার এবং y স্কয়ারের সহগটা কি আমাদের 1 আছে? যদি 1 না থাকে তাহলে তোমাকে 1 ঘাত ধরে বানাই নিতে হবে, তারপরে তোমাকে শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। আমরা অনেক সময় কি জানি যে ভাই শর্টকাট জানি, শর্টকাট ক্লিয়ার, বাট শর্টকাটের যে কিছু শর্ত থাকে এই শর্তগুলো খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সময় বাঁচাতে গিয়ে তুমি ভুল করে বসে থাকবা। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ভাইয়া। এই জিনিসটা কি করবো আমরা একটু খেয়াল রাখবো। এই জিনিসটা কি করবো রে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো অনেকেই পারছো, সি নাম্বার, ধন্যবাদ সবাইকে যারা পারছো। চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো কি বলছে যে ভাই 1,-1 বিন্দু থেকে আমাদের 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। দেখো স্পর্শকের দৈর্ঘ্য তেমন একটা গুরুত্বপূর্ণ না, বাট লেস ইম্পর্টেন্ট, হঠাৎ চলে আসে এই জন্য রাখছি। সো স্পর্শকের দৈর্ঘ্য কেমনে বের করবো, খুবই সিম্পল ভাই, বিন্দু থাকলে জাস্ট খালি বিন্দু দ্বারা সিদ্ধ করে দিলেই হবে। তার আগে একটা কাজ করতে হবে, দেখো এখানে কিন্তু আমি কি বলছি, বৃত্তর তুমি যাই বের করো না কেন, বৃত্ত থেকে তুমি যাই বের করো না কেন ভাই, আগে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ 1 আনতে হবে। দেখো এখানে সহগ 2 আছে, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2 প্লাস আমাদের 3 ডিভাইডেড বাই 2y প্লাস হাফ চলে আসতেছে। এখন তুমি কি করবা, এই বিন্দু দ্বারা সিদ্ধ করবা, জাস্ট একটা কাজ করতে হবে, রুট করে দিতে হবে। তাহলে কত আসতেছে ভাই, 1 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস আমাদের হচ্ছে 1/2 চলে আসতেছে। তারপরে এখন জাস্ট খালি সিদ্ধ করে দাও, দেখবা যে আলটিমেটলি অ্যান্সার চলে আসবে 1 ডিভাইডেড বাই √2। ঠিক আছে, আমি আর করলাম না, মান বসাই দিবা, জাস্ট খালি মান বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে সি নাম্বারটা। ওকে, জাস্ট মান বসাই দিবা, এখন জাস্ট মান বসাই দিবা। ওকে, সি নাম্বার চলে আসবে যে ভাই 1 ডিভাইডেড বাই √2। সো এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট হঠাৎ চলে আসে, এই জন্য তোমাদেরকে দিয়ে রাখলাম। ঠিক আছে, হঠাৎ করে চলে আসতে পারে, সো এইটা একটু লেস ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবা। নেক্সটে আসো, দেখো ভাই এটা কি বলছে, ব্যাসার্ধ বলছে। সো ব্যাসার্ধ বের করা খুবই সিম্পল। ব্যাসার্ধ সূত্র কি জানি ভাইয়া, যে r ইকুয়াল টু √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। এখন g আর f টা কি ভাই, এটাই তো কেন্দ্র। সো ব্যাসার্ধ বের করলে আগে আমার ফার্স্ট কাজ কি, কেন্দ্র বের করতে হবে। সো কেন্দ্র বের করার শর্টকাট তো আমরা জানি, মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই আমাদের x এর সহগ ডিভাইডেড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে আমাদের কত আসতেছে, 12 কে 12 12 দুগুণ 24 মাইনাস মাইনাস কাটা মাইনাস 5 দুগুণ 10, তার মানে 12 আর 5 আসতেছে। তাহলে দেখো বসাই দাও, r ইকুয়াল টু 12 এর উপর স্কয়ার প্লাস f মাইনাস 5 এর উপর স্কয়ার আর 5 এর স্কয়ার একই কথা। আর এখানে মাইনাস, দেখো ভাই এখানে কনস্ট্যান্ট মান নাই কোনো, 0, তার মানে 0 বসাই দাও। ঠিক আছে, 0 বসাই দাও। ওকে, আচ্ছা একটা মিনিট। হ্যাঁ ভাইয়া বলো, জি বলো। হ্যাঁ ভাইয়া বলো। হ্যালো, আচ্ছা আমি একটু পরে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে, একটু ব্যস্ত আছি তো, একটু পরে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, দেখো
সো আমরা এইখান থেকে জাস্ট এখন মান বসাই দিছি, তাহলে দেখো এটা তো একটা ম্যাজিক নাম্বার 5 12 13, ডিরেক্ট আমাদের 13 চলে আসবে। সো আমাদের 13 কোথায় ভাই? এই তো ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট আনসার, ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট আনসার। সো সবার ক্লিয়ার ভাই? বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো একটু দ্রুত, সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলো। ওকে ওকে, এই তো সবাই পারছো, সি নাম্বার আর জোস, ধন্যবাদ সবাই। চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে, এবিসি ত্রিভুজের এবিসি ইকুয়াল টু 5 4 3 হলে এ কোণের মান কত? ভাই খুবই সিম্পল কোশ্চেন, এটা তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসেন্ট সালেও আসছিল এইখান থেকে কোণ নির্ণয়ের, এটা কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অলরেডি 2 বার আসছে, ঠিক আছে? সো এই কোণ নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি যে ভাই cos a বাহু দিয়ে থাকলে আলটিমেটলি আমরা কি জানি, যেটা কোণ বের করতে বলে সেটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস a স্কোয়ার আগেই দিয়ে দাও, তার মানে আমাদের b স্কোয়ার প্লাস c স্কোয়ার হবে ডিভাইডেড বাই 2bc। সো এখানে মান বসাই দিলে, সূত্রে মান বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে a এর মান কত হবে ভাই? cos ইনভার্স, আমরা সূত্র বসাই দিয়ে দিই, তাহলে b এর মান কত? দেখো এই যে b এর মান দেওয়া আছে 4, তার মানে 4 এর উপর স্কোয়ার, c এর মান কত? 3, তার মানে 3 এর উপর স্কোয়ার, মাইনাস a এর মান কত ভাই আছে? 5, 5 এর উপর স্কোয়ার, তার মানে 2 ইনটু b এর মান কত ভাই? b এর মান হচ্ছে 4, c এর মান কত ভাই? c এর মান হচ্ছে 3। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। সবাই একটু উত্তর করো দেখি ভাই, সবাই 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 দ্রুত একটু উত্তর করো দেখি, সবাই দ্রুত একটু উত্তর করো, ক্যালকুলেশন করে জাস্ট মানটা বসাই দাও, জাস্ট মানটা বসাই দাও, জাস্ট মানটা বসাই দাও। আমি সব কিছুই করে দিছি, মানটা বসালে দেখবা শূন্য চলে আসবে, cos ইনভার্স শূন্যর মানেই হচ্ছে 90 ডিগ্রি চলে আসবে, তার মানে ডি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। খুবই জোস একটা প্রশ্ন। সো তুমি খেয়াল রাখবা, যেই কোণ বের করতে বলবে আমার সূত্রে সেই বাহুটা নেগেটিভ হবে, আর নিচে ওই বাহুটা থাকবে না, নিচে ওই বাহুটা থাকবে না। সূত্র মনে রাখার টেকনিক, অনেকে আছে সূত্র মুখস্থ রাখতে গিয়ে ঝামেলায় পড়ো। সো নেক্সটে আসো, দেখো এখানে কি বলছে যে ভাইয়া cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। দেখো মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কোণের মান কিন্তু সমান, প্রত্যেকটা কোণের মান সমান। এরকম যদি থাকে যে ভাই প্রত্যেকটা কোণের মান cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, উপরে প্লাস নিচে মাইনাস, সো আমরা এটা ডাইরেক্ট একটা শর্টকাট ফর্মুলা আছে মনে রাখবো আমরা। সেই শর্টকাটটা কি ভাইয়া? সেই শর্টকাটটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো। সেই শর্টকাটটা হচ্ছে tan 45, উপরে প্লাস থাকলে এখানেও প্লাস হবে, নিচে প্লাস থাকলে উপরে মাইনাস থাকলে এখানে মাইনাস হইতো, তাহলে প্লাস আছে প্লাস বসাই দাও আর এখানে a বসাই দিব। তাহলে দেখো tan 45 এর মান কত ভাই? 15, তাহলে 15, তার মানে 15 tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মান কত রে? tan 60 ডিগ্রি মান √3, তার মানে সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। দেখো এইটা তোমরা চাইলে অনেক বড় স্টাইলে করতে পারো। বেসিক স্টাইলে কি যে ভাইয়া আমাদের ডাইরেক্ট সূত্র আছে কিন্তু cos a প্লাস sin a প্লাস cos এর সূত্র আছে, সো ওইভাবে করতে গেলে তোমার আর পরীক্ষার হলে সমাধান করা হবে না, অনেক বড় আমাদের রাফ করার জন্য জায়গা লাগবে, সময় লাগবে, এটা কোনো পরীক্ষার হলে তোমার কোনোটাই পাবে না, জায়গা এবং সময় কোনোটাই পাবে না। সো আমরা এই শর্টকাট ফর্মুলাটা মনে রাখবো, শর্টকাট ফর্মুলাটা খুবই 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 জোস। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ওকে? এটা ডিরেক্ট ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা, সবাই ক্লিয়ার রে? সবাই ক্লিয়ার? এটা ডিরেক্ট ভাই ফর্মুলা, এটা কি ডিরেক্ট ফর্মুলা, একটু খেয়াল রাখতে হবে, বিশেষ সি। হ্যাঁ সাবাস সাবাস, ধন্যবাদ। ওকে নেক্সটে আসো, দেখো নেক্সটে কি বলছে যে ভাই sin a প্লাস cos a। দেখো এইখানে মজার বিষয় হচ্ছে, দেখো অনুপাত সমান ত্রিকোণমিতিক যে আমাদের a কোণ কিন্তু সমান, যে ভাইয়া এইরকম যদি থাকে যে ভাইয়া sin a প্লাস cos a, এটাও কিন্তু ডিরেক্ট। দেখো এটা কিন্তু অনেকবার কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, অনেকবার বিভিন্ন কৃষি ইউনিভার্সিটিতে আসছে, তোমাদের বেলাও চলে আসতে পারে। সো এরকম যদি তোমরা দেখো যে ভাইয়া sin a প্লাস cos a, sin a প্লাস cos a, sin a প্লাস cos a, এটা ডিরেক্ট ফর্মুলা হচ্ছে √2 cos, √2 cos, সেটা হচ্ছে যে ভাইয়া a অ্যাপ্রক্সিমেটলি তোমরা বসাইতে হবে 45, a অ্যাপ্রক্সিমেটলি 45। দেখো এখানে অ্যাপ্রক্সিমেটলি একটু খেয়াল রাখো, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে তোমার কখনোই নেগেটিভ আনা যাবে না, নেগেটিভ আনা যাবে না, যেটা বড় সেটা থেকে বাদ দিতে হবে। সো দেখো এখানে আমার a যদি বড় হয় তাহলে a মাইনাস 45, অথবা a যদি ছোট হয় তাহলে 45 মাইনাস আমাদের কি করতে হবে? a করে দিতে হবে। a কোনটা? এই যে এটাই হচ্ছে পরীক্ষার যে কোণের মানটা সেটা। তাহলে দেখো এখানে তো ভাই এর মানই বড়, তার মানে আমরা 65 মাইনাস 45 করব, তার মানে √2 cos 65 মাইনাস 45। সো এখন √2 cos জাস্ট বিয়োগ করে দাও যে ভাই কত আসবে? 20 চলে আসবে, তার মানে √2 cos 20 ডিগ্রি। সো দেখো শুভঙ্করের ফাঁকি তোমাদের কিন্তু সাইন আকারেও থাকবে, সাইন না cos হবে, cos, সাইন না cos হবে, ওকে? সাইন কিন্তু না ভাই cos হবে। সবাই ক্লিয়ার রে? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একটু বলো দেখি সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো, সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো দেখি ভাইয়ারা, সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো, সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করব ভাইয়া? নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাব, দ্রুত দ্রুত দ্রুত
ওকে, সো চলো নেক্সটে যাই। দেখো নেক্সটে ত্রিকোণমিতিক অনুপাত। ভাই এই ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুপাত থেকে তোমরা 100% শিওর থাকো ইনশাআল্লাহ একটা প্রশ্ন কমন পাবা। অনুপাত এই যে ত্রিকোণমিতিক অনুপাত এই টাইপের প্রশ্নে তোমরা থাকো, মাস্ট একটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাইতে পারো। ত্রিকোণমিতিক অনুপাত থেকে মাস্ট একটা প্রশ্ন কমন পাইতে পারো। ঠিক আছে, সো এটা একটু উত্তর করো দেখি। অনেক সহজ, সবাই একটু উত্তর করো। সবাই দ্রুত একটু উত্তর করো, দেখি কি অবস্থা, পারা যায় কিনা। দেখো এইখানে একটা রেঞ্জ দেওয়া আছে, সো এটা হচ্ছে শর্ত, সেই শর্তটা মেনটেন করতে হবে, একটু খেয়াল রাখবা। সো আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে যে ভাই থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। ওকে, বুঝলাম। tan থিটার মান দেওয়া আছে, tan থিটার মান 3/4। এখন তোমাকে এই পুরো অনুপাতটাই সমাধান করতে হবে। sin থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড বাই আমাদের sin থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, সো এখন দেখো যেহেতু tan আছে ভাই, আর সবগুলাই যেহেতু sin cos, তাহলে এই আমরা হচ্ছে প্রশ্নটা একদম শর্ট করে ফেলতে পারবো। কিভাবে দেখো, আমরা সবগুলাকে যদি cos দ্বারা ভাগ করে দেই তাহলে দেখো তো sin ডিভাইডেড বাই cos tan হয়ে যাবে, তাহলে tan থিটা হয়ে গেল। আর cos ডিভাইডেড বাই cos, তাহলে আমাদের 1 চলে আসলো। ডিভাইডেড বাই sin ডিভাইডেড বাই cos মানেই হচ্ছে tan থিটা, আর cos বাই cos তার মানে 1 চলে আসলো। এখন ভাই এখানে tan থিটার মান বসাই দাও, তার মানে কত 3/4 মাইনাস 1 ডিভাইডেড বাই 3/4 প্লাস 1। এটাকে লসাগু করলে অ্যান্সার চলে আসবে। সো দেখি সবাই কি উত্তর করছেন। সো দেখি ভাইয়ারা সবাই কি উত্তর করছেন, দ্রুত একটু উত্তর করেন দেখি। সবাই দেখো আমি করে দিছি জাস্ট খালি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা যে ভাইয়া আমাদের চলে আসবে। দেখো আমাদের সি নাম্বারটা দেখো, এখানে কিন্তু -1 ডিভাইডেড বাই 7 চলে আসবে। কি আসবে? -1 ডিভাইডেড বাই 7 চলে আসবে। ওকে, সো দেখো এই টাইপের প্রশ্নে আমরা চেষ্টা করব যদি আমাদের শর্ট আকারে ভেঙে করা যায়, তাহলে আমরা ভেঙে আমরা একদম ডিরেক্ট ত্রিকোণমিতিক অনুপাতে যাব। এই প্রশ্নটা তুমি অন্যভাবে করতে পারতা। দেখো এই প্রশ্নটা আরেকটা নিয়ম আছে, তুমি যদি এই নিয়মটা না করো এটাতে একটু সময় বেশি লাগবে। এটাতে কি লাগবে আমি আগেই বলে দেই, টাইম বেশি লাগবে। কি লাগবে রে? টাইম বেশি লাগবে। এটাতে আগেই বলে দেই টাইম বেশি লাগবে। তুমি দেখো tan মানে কি ভাই? টেরা লম্বা ভূত, আমরা মজার সালাই ভাবে বলি। লম্ব বাই আমাদের ভূমি, তার মানে উপরেরটা লম্ব মানে 3, এটা হচ্ছে 4, তাহলে 3 4 অতিভুজের মান অবশ্যই 5 আসবে। তুমি চাইলে এখানে সাইনের মান বের করে নাও, আগে কসের মান বের করে নিতে পারো বাহু থেকেই। তাহলে দেখো সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মান কত? 3/5। তারপরে এখানে কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তার মানে আমাদের 4/5 আসবে। সো এইখানে তুমি এই মানগুলো এখানে বসাই দিয়ে তারপরে করতে পারো। দেখো তাহলে এটা একটু বড় না, আগে ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপরে বাহু বের করতে হবে, মান করতে হবে, তারপরে আবার করতে হবে, লসাগু করতে হবে। তার থেকে এইটা হচ্ছে অনেক সহজ। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? সো একটু চেষ্টা করবা যে ভাই যত কম সময় নেওয়া যায় আলটিমেটলি কম সময়ের মধ্যে তোমাকে উত্তর করে ফেলতে হবে। ঠিক আছে, যত কম সময় নেওয়া যায়। ঠিক আছে, সবাই বুঝতে পারছি ভাইয়া? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করব ভাইয়া? নেক্সটে চলে যাব। সো নেক্সটে দেখেন তো কি বলছে। দেখেন এই প্রশ্নটা অনেক মজার একটা প্রশ্ন, একদম 100% গুরুত্বপূর্ণ, রিপিট আসতে পারে তোমাদের এই যে নেক্সট পরীক্ষায়। দেখো এটা অলরেডি শেরে বাংলায় আসছিল। সো দেখো tan থিটা ইকুয়াল টু y ডিভাইডেড বাই x cos 2 থিটা প্লাস y sin 2 থিটার মান বের করতে বলছে। তাহলে দেখো tan থিটা বলা আছে তোমাকে y ডিভাইডেড বাই x। সো আমি ধরো আমরা থিটার মান 30 ডিগ্রি ধরে নিলাম। 30 ডিগ্রি মান কত ভাই? 1 ডিভাইডেড বাই √3। তাহলে দেখো এইখানে তাহলে আমরা এটার সঙ্গে যদি করি তাহলে থিটা ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি ধরে নিতে পারবো। আবার y, এটাকে তাহলে y এর সঙ্গে তুলনা করতে হবে, এটা হবে y, আর এটা কি হবে ভাই? x। তার মানে আমরা x এর মান কি পাইলাম? x এর মান √3, y এর মান আমাদের হচ্ছে কত? 1, আর থিটার মান কত? 30 ডিগ্রি। সো ধরে নিলাম আমরা এই ফরমেশনটা ধরে নিলাম। এখন মান বসাই দাও। দেখো এটা সব থেকে সহজ নিয়ম। তাহলে x এর মান কত ভাই? √3, তাহলে √3 cos এখানে 2 থিটা, তার মানে থিটার মান ধরছি 30, তার মানে 30 × 2 তার মানে 60, একবারে করিলাম, প্লাস y এর মান কত ভাই? 1, y এর মান কত? 1, এই যে 1 ধরে নিছি। তারপরে sin 2
থিটা, তার মানে সাইন 60 ডিগ্রি। সো এখন মান বসাই দাও ভাই, খালি জাস্ট মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে। দেখো এখানে যদি আমরা √3 বসাই, তার মানে cos 60 ডিগ্রি, তার মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হাফ, তার মানে √1/2 একবারে করে দিলাম, √3/2 প্লাস আমাদের sin 60 মান কত, √3/2। সো এটাকে লসাগু করো ভাই, তাহলে আমাদের 2 আসবে, √3 তার মানে 2 কাটা √3। এখন √3 কে কার সঙ্গে তুলনা করছি, যে x এর সঙ্গে তুলনা করছি, তার মানে x অ্যান্সার। সো ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা। দেখো এই প্রশ্নটা অনেক মজার একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেক মজার একটা প্রশ্ন ভাই, এই প্রশ্নটা অনেক মজার একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেক মজার একটা প্রশ্ন। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? দেখো অনেক পাবলিকেশনের বইয়ে অনেক বড় বড় করে দেওয়া আছে, ঠিক আছে, অনেক বড় করে দেওয়া আছে। আমি একদম সহজ একটা নিয়ম শিখাইলাম, যেটা তোমরা খুব দ্রুতই করতে পারবা, জাস্ট দেখে দেখে মান ধরে অ্যান্সার করে ফেলতে পারবা, দেখে দেখে মান ধরে অ্যান্সার করে ফেলতে পারবা। সবার ক্লিয়ার রে? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, 23-এর বি, 23-এর বি, 23-এর বি। 23-এর বি কেন? 23-এর বি হবে না ভাই, 23-এর ডি হবে, 23-এর ডি। ওকে, 23-এর ডি হবে। আচ্ছা, বাবলা ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর তোমার সঙ্গে হচ্ছে দেখা, না আসলে কমেন্ট সেকশনে দেখা হলো, তোমাদের অনেক মিস করি আসলে। ওকে, সো দেখো চলো 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 নেক্সটে চলে যাবো আমরা তাহলে। এই তো ডি নাম্বার, এই তো এখন ঠিক অ্যান্সার আসতেছে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো। সো নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে ভাই, এটা ডিরেক্ট সূত্র। দেখি এটা সবার আগে কি অ্যান্সার করতে পারো। এটা একদম পানির মতো সহজ একটা প্রশ্ন। দেখো tan 75 মাইনাস tan 30 মাইনাস tan 75 ইন্টু tan 30। সো এটা ডিরেক্ট সূত্র ভাই। দেখো tan A প্লাস মাইনাস tan B প্লাস মাইনাস tan A ইন্টু tan B ইকুয়াল টু ডিরেক্ট 1। সো এখানে প্লাস থাকলেও মাইনাস থাকলেও ডিরেক্ট ইকুয়াল টু 1, এটা ডিরেক্ট সূত্র, মুখস্থ রাখবা। আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট আনসার, ঠিক আছে। tan A প্লাস tan B প্লাস tan A tan B থাকলেও 1, অথবা tan A মাইনাস tan B মাইনাস tan A tan B থাকলেও 1, এটা ডিরেক্ট সূত্র, ঠিক আছে, ডিরেক্ট সূত্র, ঠিক আছে, ডিরেক্ট সূত্র। এক্সামের সময় তো মাথায় আসবে না। কেন মাথায় আসবে না ভাইয়া? তুমি যদি পরিশ্রম করে থাকো, তুমি যদি ঠিকমতো পড়াশোনা করে থাকো, তুমি যদি নিজে বারবার প্র্যাকটিস করে থাকো, ইনশাল্লাহ পরীক্ষার হলে এতটুকু বিশ্বাস রাখো, অবশ্যই মাথায় আসবে। এখন হয়তো তোমার মাথায় অনেক কিছু কাজ করতেছে যে ভাই হয়তো আমি পারবো না, সবারই ভয় লাগবে ভাই, ঠিক আছে, এডমিশন টেস্ট এটা সবাই ভয় লাগে, সবার মনে হয় যে এরকম আমি হয়তো পারবো না। আমিও যখন পরীক্ষার্থী ছিলাম তখন আমারও মনে হতো যে পারবো না, হয়তো পারবো না। কিন্তু একটা কথা মাথায় রাখো, তোমরা যারা পরিশ্রম করেছো এই পরিশ্রমের ফল তোমরা অবশ্যই পাবা। আল্লাহ তাআলা কখনোই পরিশ্রমকারীর পরিশ্রম বিফলে যেতে দেন না। দেখো সফলতা এমন একটা জিনিস, কারো একটু আগে আসবে, কারো একটু পরে আসবে, ঠিক আছে। তোমাদের যাদের এখনো ভালো একটা জায়গায় চান্স হয় না, এখনো অনেক পরীক্ষা আছে, কৃষি গুচ্ছ আছে, ঠিক আছে। সো এখন আলটিমেটলি তোমরা যদি শেষ পর্যন্ত লেগে থাকো ভাই, তুমি যদি আসলে জেনুইন ভাবে পড়াশোনা করে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেই। তবে হাল ছাড়া যাবে না, আশাহত হওয়া যাবে না। তোমার সাকসেস বা সফলতাতে একটু দেরি হইতে পারে, একটু কেউ আগে পায়, একটু কেউ পরে পায়, বাট তুমি যদি লেগে থাকো তাহলে তুমি পাবাই, এতটুকু মাথায় রাখবা। ওকে, আচ্ছা নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো tan A মাইনাস tan B, এটাও ডিরেক্ট একটা সূত্র, দেখো tan A tan B, এটা দেখি সবাই একটু উত্তর করো দেখি। tan A tan B দেখি পারা যায় কিনা ভাইয়া। tan A tan B যদি এরকমটা থাকে tan A tan B, তার মানে আমরা এখানে ডিরেক্ট একটা শর্টকাট ফর্মুলা লিখতে পারবো, যে ভাইয়া 2 tan এখানে অবশ্যই A মাইনাস B করে দিতে পারবো, A মাইনাস B ডিরেক্ট ফর্মুলা আকারে মনে রাখবা। তাহলে দেখো tan A B দেওয়া আছে মাইনাস, তার মানে আমাদের 2 tan এটাকে বিয়োগ করলে কত চলে আসবে, 36 যদি বিয়োগ করো তার মানে 6, আমাদের হচ্ছে কত চলে আসবে রে, 4 4 8 18, হাতে 1 4 18 চলে আসবে। তার মানে 2 tan 18 ডিগ্রি কোথায় রে ভাই, 2 tan 18 ডিগ্রি। এই দেখো মাইনাস দাগানো যাবে না, পজিটিভ, কিন্তু এই নাম্বারটা রাইট আনসার, পজিটিভ কিন্তু ভাই। এখানে প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে, প্লাস মাইনাস না খেয়াল রাখলে কিন্তু ভুলে যাবা, ভাইয়া ভুলে যাবা। ডিরেক্ট শর্টকাট ফর্মুলা একটু কষ্ট করে মনে রাখতে হবে। নেক্সটে আসো। দেখো ভাই সাইন থিটার মান দেওয়া আছে 5/13, tan থিটার মান কত, ওই যে এটা তো আমি আর করে দিব না, ত্রিভুজ অঙ্কন করে নিবা। কি করবে ভাই, ত্রিভুজ অঙ্কন করে নিবা। সাইন মানে কি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান কত 5, অতিভুজের মান কত 13, 5 12 13, তার মানে এটা ম্যাজিক নাম্বার দিয়ে আমরা এটার মান একদম ডিরেক্ট 12 করতে পারবো। tan মানে কি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তার মানে 5/12। সো এটাই হচ্ছে উত্তর। 5/12 কোথায়,
বি নাম্বারটা। তোমার যদি প্র্যাকটিস ভালো থাকে না, ম্যাথ তুমি মুখে মুখে সমাধান করতে পারবে, অনেক কয়টা ম্যাথ তুমি মুখে মুখে সমাধান করতে পারবে। দেখো এটার জন্য আসলে চিত্র অঙ্কন করে তারপরে করার দরকার নেই, ডিরেক্ট মুখে মুখেই সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে। সো ত্রিকোণমিতিক অনুপাত খুবই 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 গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সটে আসো, নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে যে ভাই এক্স এর কোন মানের জন্য y ইকুয়াল টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স বক্ররেখার ঢাল শূন্য হবে। সো এটা অনেক ভাইটাল একটা প্রশ্ন, 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের ইনশাল্লাহ রিপিট চলে আসতে পারে, খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো আমাদের কোন মানের জন্য ঢাল শূন্য হবে, ঢাল কখন শূন্য হবে, কোন মানের জন্য, যখন আমাদের আলটিমেটলি একবার ডিফারেন্সিয়েশন শূন্য হবে, তার মানে ডিওয়াই ডিএক্স যখন শূন্য হবে, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেই, তাহলে দেখো এক্স প্লাস এক্স ইনভার্স 1 বলতে পারবো, 1 ডিভাইড বাই এক্স মানেও এক্স ইনভার্স 1 একই কথা। তাহলে দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস, আর এখানে কত চলবে -1 এক্স ইনভার্স 2। সো এটাকে যদি আমি সাজাই লিখি, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার পাচ্ছি, তাহলে ঢাল শূন্য, ঢাল তোমাকে শূন্য, তার মানে ঢাল মানে কি ভাই, ঢাল মানেই হচ্ছে ডিওয়াই ডিএক্স, ঢাল মানে কি, ঢাল মানেই হচ্ছে ডিওয়াই ডিএক্স, তাহলে ঢাল শূন্য, আমরা ডিওয়াই ডিএক্স বের করে নিলাম। আবার এই শূন্য কেন নিলাম, কারণ শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা এটা করে নিলাম। তাহলে দেখো এটাকে লসাগু করো, তাহলে এক্স স্কোয়ার থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 চলে আসবে। সো প্লাস মাইনাস 1 কোথায় আছে সেটাই হচ্ছে উত্তর। এই যে 1 দাগাই দিও না ভাই, দেখো রুট যখন করবা, একটা সংখ্যাকে যখন রুট করবা তখন একুরেট নিয়ম হচ্ছে প্লাস মাইনাস আনতে হয়। সো আমাদের বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সো প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে ভাইয়া মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এই তো সুমনা সবার আগে অ্যান্সার করছো, ধন্যবাদ ভাইয়া। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট আনসার। নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে ভাই, আমাদের যদি ই টু দি পাওয়ার আচ্ছা, তো যদি আমাদের ই টু দি পাওয়ার আমাদের হচ্ছে xy প্লাস 1 ইকুয়াল টু 5 হয়, তবে dy dx এর মান কত। দেখো ডিফারেন্সিয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো এইরকম যদি ই টু দি পাওয়ার সামথিং থাকে, ই টু দি পাওয়ার সামথিং চলকের উপরে চলক থাকে ভাই, এটাকে বলা হয় চলকের উপরে চলক, চলকের উপরে চলক। দেখো এটা একটা চলক, এটা চলকটা উপরে পাওয়ার আকারে আছে, xy কি চলক, তো চলক উপরে আছে। সো চলকের উপরে চলক যদি থাকে তখন আমাকে নিয়মটা কি, উভয় পাশে লন নিতে হয়। তাহলে লন নাও, লন ই টু দি পাওয়ার xy প্লাস 1 ইকুয়াল টু লন 5। ওকে আচ্ছা, তাহলে দেখো এই যে লন ইর মান কিন্তু 1 ভাই, তাহলে পুরাটাই চলে যাবে ফিনিশ হয়ে, তার মানে আমাদের কি ভাই, এইখান থেকে আমরা বলতে পারবো xy প্লাস 1 মাইনাস লন 5 ইকুয়াল টু 0। এটা ডিরেক্ট একটা সমীকরণ চলে আসলো। দেখো এটা কি অব্যক্ত সমীকরণ নাকি পরামিতিক সমীকরণ, একটু খেয়াল রাখো, এটা কি অব্যক্ত সমীকরণ নাকি পরামিতিক সমীকরণ। দেখো একটা সমীকরণে যদি একের অধিক চলক থাকে সেটাকে বলা হয় অব্যক্ত সমীকরণ। তাহলে দেখো এক্সও আছে ওয়াইও আছে, একের অধিক চলক আছে, এটাকে অব্যক্ত সমীকরণ বলা হয়। এন্ড অব্যক্ত সমীকরণে ডিওয়াই ডিএক্স বের করার নিয়ম কি জানো, অব্যক্ত সমীকরণে ডিওয়াই ডিএক্স বের করার নিয়ম হচ্ছে সূত্রের একটা মাইনাস, উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা ডিরেক্ট নিয়ম। তাহলে দেখো এটাকে যদি আমরা ডিওয়াই ডিএক্স করি, ডিওয়াই ডিএক্স, তাহলে সূত্রের একটা মাইনাস, এটাকে পুরোটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে এক্স এর সাপেক্ষে x1, তাহলে ওয়াই থাকবে, আর এগুলো সবকিছু, এটা তো কনস্ট্যান্ট মান, এটাও একটা কনস্ট্যান্ট মান, সো ফিনিশ, দরকার নাই কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে শূন্য লেখার দরকার নাই। এন্ড ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়াইটা 1 হয়ে যাবে, তাহলে x থাকবে, আর এগুলো সব কনস্ট্যান্ট মান শূন্য হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। সো মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কোথায় আছে, এটা ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট আনসার। এই প্রশ্নটাই রিসেন্টে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটু চালাকি করে দিছিল। দেখো তোমাদের এইটা চেঞ্জ থাকতে পারে, দেখো এইটা তোমরা স্যারেরা একটু মাঝে মাঝে চালাকি করতে পারে। সেটা কি ভাই, এটা ডিওয়াই ডিএক্স না দিয়ে ডিওয়াই আমাদের ডিএক্স বাই ডিওয়াই বের করতে বলতে পারে। সো এই জিনিসটা উল্টাই দিলে এই অপশনটাও কিন্তু উল্টাই যাবে, তখন উত্তর হইতো কি যে ভাইয়া মাইনাস আমাদের এক্স ডিভাইডেড বাই ওয়াই হয়ে যাইতো তখন। সো এই উল্টানো ফরমেশন একটু ভালো মতো খেয়াল রাখবা। সো স্যারেরা মাঝে মাঝে উল্টাই দেয়, রিসেন্ট সালে একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উল্টাই দিছিল, রিসেন্ট সালে একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি করছিল ভাইয়া, উল্টাই দিছিল। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সবার কি ক্লিয়ার রে, সবার কি ক্লিয়ার? অব্যক্ত ফাংশন, পরামিতিক ফাংশনও আছে, দুইটা ফাংশন সম্পর্কে খেয়াল রাখতে হবে, দুইটা ফাংশন কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় এটা জানতে হবে। আমি অব্যক্ত ফাংশনেরটা শিখাইলাম, একটু পরে আমরা পরামিতিক ফাংশনে যাব। সো তার আগে দেখো আমরা এখন এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং এটা অনেক শর্টকাট দিয়ে একদম খুব সহজেই করা যায়। রিসেন্ট সালেও কৃষিতে আসছিল, আবার অন্যান্য সময় শেরে বাংলা আসছিল, তারপরে সিলেটে আসছিল। সো দেখো লিমিট x টেন্ডস টু 0 √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x ডিভাইডেড বাই x, এটার ডাইরেক্ট ফর্মুলা দেখো a প্লাস x √a প্লাস x মাইনাস √a মাইনাস x ডিভাইডেড বাই x হলে আমাদের ডাইরেক্ট ফর্মুলা 1 ডিভাইডেড বাই √a। এখন এর জায়গায় কি আছে দেখো তো, সবগুলাই 1 1 1, ঠিক আছে, এর জায়গায় কি আছে 1 আছে, তাহলে বসাই দাও যে ভাই 1 ডিভাইডেড বাই √1, তার মানে আমাদের 1 অ্যানসারই আসবে 1। সো এটা ডাইরেক্ট ফর্মুলা, শর্টকাট ফর্মুলা
বি নাম্বারটা রাইট অ্যান্সার, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বি নাম্বারটা রাইট অ্যান্সার, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো এইখানে তোমার যদি এক্স না থেকে এক্স স্কোয়ার থাকতো তবুও কিন্তু আমাদের এই ফর্মুলাটা ইউজ করা যাবে, এই ফর্মুলাটা ইউজ করা যাবে। এক্স স্কোয়ার এক্স দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, খেয়াল রাখবা। পরীক্ষার হলে মাঝে মাঝে এইখানে এক্স থাকতে পারে, এক্স স্কোয়ারও থাকতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ফরমেশন, ঢাকা ইউনিভার্সিটিতেও এটা আসছিল, কৃষি গুচ্ছেও আসছিল, অনেক জায়গায় আসছিল। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবো আমরা, এই জিনিসটা কি ভাইয়া একটু খেয়াল রাখবো। সো নেক্সটে আসো, দেখো ডিফারেন্সিয়েশন থেকে একটা ধরা ইনশাআল্লাহ 100% কমন পাবাই, সেটা হচ্ছে লিমিটের লাহোপিটাল নিয়ম। লিমিটের লাহোপিটাল থেকে একটা কমন পাবাই। লাহোপিটাল কখন হয়? যখন লিমিটের মান বসায় দেওয়ার পরে উপর নিচে অনির্ণয় ফর্ম চলে আসে। অনির্ণয় ফর্ম মানে কি? 0/0 বা ইনফিনিটি। দেখো এই যে লিমিটের মান x টেন্ডস টু 0, সো আমরা লিমিটের মান বসাই দাও, তাহলে আমাদের উপরে কত আছে? ln 1 এর মান 0 আর x এর মান 0, তার মানে 0/0 অনির্ণয় ফর্ম চলে আসলেই আমাদেরকে লাহোপিটাল নিয়ম ফেলাইতে হয়। লাহোপিটাল মানে উপর নিচ ডিফারেন্সিয়েশন। কতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করব? যতক্ষণ না পর্যন্ত অনির্ণয় ফর্ম দ্রবীভূত হয়। তাহলে ln x, এই দেখো x এর জায়গায় এটা আছে, তাহলে ধরে নাও এটা x, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x, তাহলে 1 + x, বাট এটা তো রিয়েল x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এখানে 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তারপরে ডিভাইডেড বাই নিচে ডিফারেন্সিয়েট, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। সো এখন মান বসাও, তাহলে 1/1 + 0 ডিভাইডেড বাই 1, তার মানে 1 ঘুরে উল্টে 1 আসতেছে, তার মানে ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিমিট থেকে যদি চলে আসে ভাইয়া 100% গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা জানো? সেটা হচ্ছে লাহোপিটাল নিয়ম। লাহোপিটাল নিয়ম কখন হয়? যখন লিমিটের মান বসাই দেওয়ার পর অনির্ণয় ফর্ম 0/0 বা ইনফিনিটি এই টাইপের ফরমেশন চলে আসবে, তখনই তোমাকে বুঝতে হবে যে ভাই লাহোপিটাল পড়বে, তখনই তোমাকে বুঝতে হবে কি লাহোপিটাল পড়বে। সো তখন লাহোপিটাল ফেলাই দিয়ে অ্যান্সার আনবা। লিমিট খুবই গুরুত্বপূর্ণ। ডিফারেন্সিয়েশনের লিমিট থেকে 100% মাস্ট একটা কমন পাবা। লিমিট থেকে মাস্ট 100% ইনশাআল্লাহ একটা কমন পাবা। ভাই ক্লাস কি এর পরে আছে নাকি টানতে থাকবো? ওকে, ঠিক আছে। ওকে, সো চলো তাহলে আলটিমেটলি আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে? নেক্সটে লিমিটের একটা প্রশ্ন, বাট এইখানে দেখো, এইখানে হচ্ছে আমাদের লিমিটটা কিন্তু চেঞ্জ করে দেওয়া আছে। লিমিট আমাদের ইনফিনিটি থাকলে ডিরেক্ট একটা ফর্মুলা আছে, এটা কি তোমরা পারবা কেউ? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, লিমিট থেকে কিন্তু 3টা টাইপ আছে। একটা হচ্ছে যে লাহোপিটাল নিয়ম, যদি লিমিটের মান বসায় দেওয়ার পর অনির্ণয় ফর্ম চলে আসে তাহলে আমাদের কি হবে? লাহোপিটাল নিয়ম হবে। আর যদি ইনফিনিটি থাকে লিমিটের মান, তখন কিন্তু একটা ডিরেক্ট শর্টকাট ফর্মুলা আছে যে ভাইয়া আমাদের সর্বোচ্চ লবের সহগ ডিভাইড বাই সর্বোচ্চ হরের সহগ। তাহলে দেখো এখানে সর্বোচ্চ ঘাতটা কত ভাই? এখানে কিছু নাই মানে কি? মনে 1 আছে, এখানেও নাই মানে কি? মনে 1 আছে, তার মানে x এর সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে সর্বোচ্চ ঘাতের লবের সহগ কত ভাই? x, তার মানে 1 × x আমরা লিখতে পারবো, তাহলে এর সহগ কত? 1, তার মানে 1 ডিভাইডেড বাই এখানে 2, তাহলে অ্যান্সারই হচ্ছে হাফ। নেগেটিভ হাফ তোমাকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য স্যারেরা পজিটিভ নেগেটিভ দিয়ে রাখবে, খেয়াল রাখবা আমাদের কিন্তু নেগেটিভ না, পজিটিভ হাফ অ্যান্সার। সো নেক্সটে আসো, এই যে একটু আগেই তোমাদেরকে অব্যক্ত ফাংশন শিখাইছি না, যে একই সমীকরণের মধ্যে যদি একাধিক চলক থাকে সেটাকে বলি আমরা অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশনকে কেমনে ডিফারেন্সিয়েট করতে হয়? dy dx এর মান আমরা করি যে ভাইয়া মাইনাস উপরে হচ্ছে x এর সাপেক্ষে পুরো সমীকরণটা ডিফারেন্সিয়েট করে দিব, নিচে হচ্ছে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিব। বাট এখন দেখো এখানে কিন্তু x এর আলাদা একটা সমীকরণ দেওয়া আছে, y এর আলাদা একটা সমীকরণ দেওয়া আছে। যদি এমন থাকে x এর আলাদা একটা সমীকরণ, y এর আলাদা সমীকরণ, এইটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। পরামিতিক, এটাকে কি বলা হয় রে? পরামিতিক সমীকরণ। এটাকে কি বলা হয় ভাইয়া? পরামিতিক সমীকরণ। সো পরামিতিক সমীকরণকে ডিফারেন্সিয়েট করার নিয়ম হচ্ছে dy dx হচ্ছে উপরে জাস্ট খালি y সমীকরণের ডিফারেন্সিয়েশন, এর সাপেক্ষ না কিন্তু, ডাইরেক্ট জাস্ট খালি ডিফারেন্সিয়েট করলেই হয়। আর x সমীকরণের ডিফারেন্সিয়েশন, সো দেখো এটাকে যদি আমরা dy dx করি তাহলে y সমীকরণের ডিফারেন্সিয়েট কি ভাই? y মানে sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, সো cos x না তো থিটা, সো থিটা। x কি ভাই? cos x, তাহলে cos থিটাকে মাইনাস sin থিটা, তাহলে মাইনাস sin থিটা, তাহলে sin ডিভাইডেড বাই cos কি হবে? tan, বাট cos ডিভাইডেড বাই sin cot হবে, তাহলে মাইনাস cot থিটা, সো মাইনাস cot থিটা। বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার, বুঝা গেছে? বি নাম্বারটাই তো সবাই পারছো, ওকে। বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার, ওকে ক্লিয়ার সবার? সো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো, নেক্সটে এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা নিজেরাই পারার কথা। আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছিলাম 100% গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আমাদের লাহোপিটাল নিয়ম। লাহোপিটাল নিয়ম কিন্তু এখানে পড়বে। দেখো x টেন্ডস টু 0, লিমিটের মান কি দেওয়া আছে? x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x। এখন লিমিটের মান বসাই দিয়ে দেখি তো আমরা অনির্ণয় ফর্ম আসে কিনা। দেখো e টু দি পাওয়ার 0 মানে কি? যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানেই 1, তাহলে এখানে 1 মাইনাস এখানেও 1 চলে আসবে।
এখন ই টু দি পাওয়ার মাইনাস শূন্য মানেই তো শূন্য, একই কথা ভাই। সো এটারও মান 1 চলে আসবে। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 1 তার মানে 0 ডিভাইডেড বাই 0, অনির্ণীয় ফর্ম চলে আসে, উপর নিচ ডিফারেন্সিয়েট করতেই থাকো। তার মানে লিমিট x টেন্ডস টু 0 ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার x ই হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x কে ডিফারেন্সিয়েট করলে 1। এখন আবার বসাও 0, তার মানে 1 প্লাস এখানে আসবে কত ভাই 1, তার মানে 1 আর 1 যোগ করলে 2, আর এখানে ডিভাইডেড বাই 1 মানে একই কথা, 2 ডিভাইডেড বাই 1 মানেই 2। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে 2 কোথায়, যে ফ্যান্টাস্টিক ভাবে এই নাম্বারটা রাইট আনসার। দেখো এটা অনেক জায়গায় আসছিল, হুবহুব তোমার ভর্তি পরীক্ষায় কমন চলে আসতে পারে, হুবহুব তোমার ভর্তি পরীক্ষায় কমন চলে আসতে পারে। ওকে, হুবহুব তোমার ভর্তি পরীক্ষায় কমন চলে আসতে পারে। ওকে, বুঝা গেল রে, বুঝা গেল, বুঝা গেল সবার? সবার একটু ক্লাস কেমন লাগতেছে বলো তো দেখি, সবার ক্লাস কেমন লাগতেছে রে? সবার ক্লাসটি কেমন লাগতেছে? সবাই কি 100% বুঝতেছো? সবাই একটু বলো, সবার ক্লাসটি কেমন লাগতেছে? 100% বুঝতেছো কি তোমরা? 100% কি বুঝতেছো? অবশ্যই অবশ্যই দাগানো স্লাইডের কালেক্ট করে নিবা, দাগানো স্লাইডটা। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি কিন্তু অ্যানালাইসিস করে তারপরে তোমাদের কিন্তু স্লাইডটা রেডি করা হয়েছে। সো এটা বারবার করে দেখে যাবা ইনশাল্লাহ, এইখান থেকে হুবহুব কমন না আসলেও টাইপ ইনশাল্লাহ কমন চলে আসবে। ওকে, আচ্ছা নেক্সটে আসো। দেখো নেক্সটে কি বলছে, যে এই প্রশ্নটা কিন্তু পারতে হবে, এই প্রশ্নটা কিন্তু ভাইয়া পারতে হবে, এই প্রশ্নটা কিন্তু ভাইয়া পারতে হবে। দেখো আমি একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটির বেলায় কি ভাই আমাকে সর্বোচ্চ ঘাত খুঁজে বের করতে হয়, উপরে সর্বোচ্চ ঘাত এক্স এর সর্বোচ্চ ঘাতের লবের সহগ ডিভাইড বাই হরের সহগ। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখানে সর্বোচ্চ ঘাত কি 2? না, এখানে একটু খেলা আছে। দেখো এই যে রুট মানে কি ভাই, রুট মানেই হচ্ছে পাওয়ার আকারে হাফ, পাওয়ার আকারে হাফ, তার মানে এক্স স্কোয়ার এটার উপরে হাফ, আবার প্লাস 2 পাওয়ার আকারে হাফ দিতে পারবো আমরা। তাহলে দেখো এটাকে যদি আমরা 2 2 কেটে দিই তাহলে কিন্তু ঘুরে উল্টে খালি এক্সই থাকতেছে, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু উপরেও 1 আর নিচেও কিন্তু 1, তার মানে উপরে সর্বোচ্চ ঘাতের সহগ কত হবে 1 ডিভাইড বাই এখানে সর্বোচ্চ ঘাতের সহগ কত 3, তার মানে 1 ডিভাইড বাই 3। ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া বি নাম্বারটা রাইট অ্যান্সার, ফ্যান্টাস্টিক ভাবে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সো এরই মধ্যে দিয়ে আজকের ক্লাসটা আমরা সমাপ্ত ঘোষণা করব। সো যা যা পড়াইলাম, দেখো অনেক কিছু পড়াইছি আমরা, অনেক কিছু পড়াইছি। সো এই দাগানো স্লাইডটা অবশ্যই অবশ্যই কালেক্ট করে নেবা। দাগানো স্লাইডটা কালেক্ট করতে কি করতে হবে, জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো অবশ্যই অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করো। সো আজকে এই পর্যন্তই, সবার সাথে দেখা হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।